তোর এই চোখের জল আজ আমার কাছে কেবল এক টুকরো নোনা জল ছাড়া আর কিছুই না দিবা। 10 বছর আগে ঠিক এই দিনটাতেই তুই আমায় চোর আর লম্ফট সাজিয়ে এই বাড়ি থেকে গাড়ি ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলি। সেদিন আমার অসহায় বাবা মায়ের চোখের জল দেখে তোর একটুও মায়া হয়নি, তাই না? আজ আমার এই অডেল ঐশ্বর্য আর ক্ষমতার সামনে দাঁড়িয়ে খাপছিস কেন? ভয় পাচ্ছিস? ভয়ঙ্কর তো কেবল শুরু হয়েছে আদিবা। এখন শুধু দেখ নীল চৌধুরী তোকে আর তোর এই সাজানো সংসারকে কিভাবে তাসের গড়ের মতো ঘুরিয়ে দেয়। নীলের গলার স্বর ড্রয়িং রুমের প্রতিটি দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। জানালার বাইরে আকাশ ভাঙা বৃষ্টি নামছে, ঠিক 10 বছর আগে সেই অভিশপ্ত দিনটির মতো। নীল চৌধুরী এখন আর সেই অবহেলিত কিশোর নয়। তার পরনে কয়েক হাজার ডলারের স্যুট আর চোখে মুখে এক ইস্পাত কঠিন কাঠিন্য। দীর্ঘ 10 বছর পর সে নিজের জন্মভূমিতে পা রেখেছে, তবে কোনো মায়ের টানে নয়, বরং প্রতিশোধের নেশায়। নীল, তুই ভুল বুঝছিস। সেদিনের পরিস্থিতিটা আসলে অন্যরকম ছিল। আমি আসলে অতটা খারাপ চাইনি তোর। প্লিজ নীল, তুই রায়হানের চাকরিটা খাস না। রায়হানের সাথে আমার আগামী সপ্তাহে বিয়ে। এখন ওর চাকরি চলে গেলে আমাদের কি হবে? ওর পরিবার এই বিয়ে ভেঙে দেবে। আমরা তো পথে বসে যাব নীল। নীল হঠাৎ করে পাগলের মতো অট্টহাসিতে ফেটে পড়ল। তার সেই পৈশাচিক হাসির শব্দে ড্রয়িং রুমের ঝাড়বাতিগুলো যেন কেঁপে উঠল। হাসতে হাসতে নীলের চোখের কোণে জল চলে এসেছে, কিন্তু সেই চোখে মায়া নেই, আছে তীব্র ঘৃণা। হাসতে হাসতেই নীলের মাথায় এক শয়তানি বুদ্ধি খেলে গেল। সে হঠাৎ হাসি থামিয়ে খুব ধীর পদে আদিবার সামনে এসে দাঁড়ালো। ঠিক আছে, তোদের আমি এই বাড়িতে থাকতেও দিতে পারি, এমনকি তোর হবু বর রায়ানের চাকরিটাও থাকবে। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা? তুই যা বলবি আমরা তাই শুনবো। শুধু আমাদের এই বুড়ো বয়সে বাড়ি ছাড়া করিস না। নীল কোনো কথা না বলে তার স্যুটের ভেতরের পকেট থেকে আরও একটি ফাইল বের করলো। সে খুব শান্ত ভঙ্গিতে ফাইল থেকে একটা কাগজ বের করে টেবিলের ওপর মেলে ধরল। কাগজটা দেখা মাত্রই আদিবা আর হাসিম চৌধুরীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল আতঙ্কে। এটা তো কাবির নামা, কিন্তু এখানে আমার নাম আর তোর নাম কেন নীল? তুই এটা কি লিখেছিস? ঠিক দেখেছি আদিবা, এটা একটা কাবিননামা, যেখানে বরের নাম নীল চৌধুরী আর কনের নাম আদিবা চৌধুরী। যদি তোরা এই বাড়িতে থাকতে চাস তবে তোকে এই কাবিননামায় সই করতে হবে। তোকে আজই আমার স্ত্রী হিসাবে এই বাড়িতে থাকতে হবে, তবে কোনো সম্মান বা ভালোবাসার জন্য নয়, বরং আমার দাসী হয়ে থাকার জন্য। তুই কি পাগল হয়ে গেছিস নীল? আদিবার বিয়ে ঠিক হয়ে গেছে অন্য জায়গায়, তুই নিজের বোনের সাথে এমনটা করবি? সমাজ আমাদের ছিছি করবে। বোন? সেদিন কোথায় ছিল এই বোনের ভালোবাসা যখন আমাকে লম্পট সাজিয়েছিলি? শোনা দিবা, সিদ্ধান্ত তোর। যদি এখানে থাকতে চাস তবে এই কাগজে সই কর, আর না হলে এখনই তোর এই বৃদ্ধ বাবা মাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যা। রাস্তায় গিয়ে ভিক্ষা কর, তাতে আমার কিছু যায় আসে না। তোকে আমি রায়ানের গড় করতে দেব না। তোকে আমি আমার পায়ের নিচে রাখবো, যাতে প্রতি মুহূর্তে তুই তোর পাপের শাস্তি পাস। নীলের কণ্ঠস্বর এখন অনেক গভীর এবং শক্ত। তার চোখে দাউ দাউ করে জ্বলছে প্রতিশোধের আগুন। আদিবা কাঁপতে কাঁপতে কলমটা হাতে নিল। সে বুঝতে পারছে তার সামনে এখন অন্ধকার ছাড়া আর কিছু নেই। একদিকে নিজের সাজানো স্বপ্ন, আর অন্যদিকে বাবা মায়ের মাথা গোঁজার ঠাঁই। নীল, তুই এতটা পাষাণ হয়ে গেলি কি করে বাবা? আমাকে পাষাণ তো আপনারা বানিয়েছেন চৌধুরী সাহেব। সময় শেষ আদিবা, সই করবি নাকি গার ধাক্কা খাবে? আদিবা টুকরে কেঁদে উঠে নীলকে দেখল। নীলের মুখে তখন এক পৈশাচিক বিজয়ের হাসি। সে জানে আদিবার পালানোর কোনো পথ নেই। 10 বছর আগে শুরু হওয়া অন্যায় হিসেবে আজ নীল চৌধুরী একদম কড়ায় গণ্ডায় বুঝে নিচ্ছে। ড্রয়িং রুমের গুমট পরিবেশে আদিবার কান্নার শব্দটা আরও তীব্র হয়ে উঠল।
টেবিলের উপর পড়ে থাকা কাবিননামাটা যেন একটা বিষধর সাপের মতো আদিবাকে দংশন করতে চাইছে। হাশেম চৌধুরী কাঁপতে কাঁপতে নীলের সামনে এসে হাত জোর করে দাঁড়ালেন। চোখের জল দাড়ি বেয়ে পাঞ্জাবিতে পড়ছে। নীল বাবা, আমার দিকে তাকা। আমি তোর আপন চাচা। মানছি আমি সেদিন ভুল করেছিলাম, কিন্তু তুই কি পারিস না তোর এই বুড়ো চাচাকে ক্ষমা করে দিতে? আদিবা তোর ছোট বোন, ওর বিয়ে ঠিক হয়ে আছে একটা ভালো পরিবারে। তুই যদি আজ ওর সাথে এমন করিস তবে আমাদের বংশের মান সম্মান ধুলোয় মিশে যাবে বাবা। তুই আমাদের বাড়িটা নিয়ে নে, কিন্তু আদিবাকে মাফ করে দে। সম্মান? যে সম্মান আপনারা 10 বছর আগে আমার বাবার মাথা থেকে টেনে হিস্ট্রি নামিয়েছিলেন, সেই সম্মানের কথা বলছেন চৌধুরী সাহেব? আমার বাবা আপনাদের পায়ে ধরে কেঁদেছিলেন সেদিন, বলেছিলেন তার ছেলে নির্দোষ। আপনি কি শুনেছিলেন? শুনেননি। আজ আপনার কান্না আমার কানে সুরের মতো বাজছে। দয়া শব্দটা আমার অভিধান থেকে অনেক আগে মুছে গেছে। নীল বাবা, আমি তোর পায়ে ধরছি। তুই তো আমাদের ঘরেরই ছেলে। আদিবা না বুঝে ভুল করেছিল, তখন ও ছোট ছিল। তুই বড় হয়ে ওকে ক্ষমা কর। তুই চাইলে আমি তোর কাছে হাত জোর করে মাপ চাইব। আমাদের এভাবে মার সমুদ্রে ভাসিয়ে দিয়ে দিস না বাবা। লোকে শুনলে আমাদের মুখে চুনকালি মেখে দেবে। মমতাজ বেগম নীলের হাত ধরতে গেলে নীল সজোরে তার হাত ঝাপটা দিয়ে সরিয়ে দিল। নীলের চোখে মুখে এখন চরম ঘৃণা আর তাচ্ছিল। সে সোফায় হেলান দিয়ে বসে পায়ের ওপর পা তুলে একটা দামি লাইটার দিয়ে খেলা করতে লাগলো। তার পুরো অবয়ব জুড়ে এখন কেবল রাজকীয় অহংকার। খবরদার আমার শরীর ছোঁয়ার চেষ্টা করবেন না চাচিমা। আপনাদের ছোঁয়াতে আজ আমার ঘেন্না লাগে। ছোট ছিল বলে পার পেয়ে যাবে? হ্যাঁ, অপরাধ ছোট বড় হয় না, অপরাধ অপরাধী। আপনাদের ওই তিল তিল করে জমানো সম্মান আমি আজ নিলামে তুলব। সারা শহর জানবে চৌধুরী বাড়ির মেয়ে তার ভাইয়ের উপর মিথ্যা অপবাদ দেওয়ার শাস্তি হিসাবে আজ তার পায়ের দাসী হয়ে এই বাড়িতেই থাকছে। নীল, আমি তোর পায়ে পড়ছি, তুই যা বলবি আমি তাই করব। তুই আমার সব সম্পত্তি নিয়ে নে, কিন্তু আমাকে রায়হানের জীবন থেকে সরিয়ে দিস না। আমি ওকে ভালোবাসি নীল। ও জানলে আমাকে ঘৃণা করবে, ও জানলে আমাকে মেরেই ফেলবে নীল। ভালোবাসা? তুই ভালোবাসার কি বুঝিস আদিবা? তুই তো কেবল জানিস কি করে অন্যকে ফাঁসিয়ে নিজের সুখে থাকা যায়। তোর এই রায়ানকে আমি নিজ হাতে তোর ধ্বংস দেখাবো। তোকে সই করতে বলেছি, সই কর। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আর 1 মিনিট সময় দেব। এর মধ্যে সই না হলে আমার সিকিউরিটি তোদের 3 জনকে গলার ধাক্কা দিয়ে গেটের বাইরে বের করে দেবে। জেমস! নীলের ডাকে তার বিশালদেহী বডিগার্ড জেমস ভেতরে এসে দাঁড়ালো। তার হাতে থাকা ওয়াকিটকি আর কোমরের অস্ত্র দেখে মমতাজ বেগম ভয়ে পিছিয়ে গেলেন। নীল ঘড়ির দিকে তাকিয়ে অত্যন্ত অবহেলার সাথে আদিবার দিকে আঙুল নির্দেশ করল। সময় শেষ। জেমস, এদের ব্যাগপত্র বাইরে ফেলে দাও আর এদের গেটের বাইরে রেখে আসো। কালকের হেডলাইনে যেন দেখি চৌধুরী পরিবার এখন ফুটপাতে। না না নীল, এমন করিস না বাবা। আদিবা মা, তুই সই করে দে। আমাদের মান সম্মান আর এই ছাদটুকু বাঁচা মা। আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। নীল আমাদের শেষ করে দেবে রে মা। বাবা, আমি কি করে এটা পারবো? রায়ানকে আমি কি জবাব দেব? রায়ানের কথা ভাবার দরকার নেই আদিবা। রায়ান আজ বিকালেই জানতে পারবে তার হবু স্ত্রী এখন নীল চৌধুরীর কেনাদাসী। সই করবি নাকি বের হবি? আমার সময় খুব দামি আদিবা। তোদের এই ফালতু কান্নাকাটি শোনার জন্য আমি আমেরিকা থেকে আসিনি। আদিবা দেখল তার বাবা মা দুজনেই ডুকরে কাঁদছে। তার চারপাশটা যেন অন্ধকার হয়ে আসছে। নীলের পাথরের মতো শক্ত মুখটা দেখে সে বুঝতে পারল আজ কোনো মায়া বা ক্ষমা পাওয়ার আশা নেই। নীল আর জমদূতের মতো তার সামনে দাঁড়িয়ে আছে। আদিবা কাঁপতে কাঁপতে কলমটা তুলে নিল। তার চোখের জল কাবিননামার কাগজের ওপর পড়ে লেখাগুলো কিছুটা ঝাপসা করে দিল। কানাকাটি করে লাভ নেই আদিবা। চোখের জল মুছে সইটা কর। এরপর তোর জন্য একটা বিশেষ ঘর রেডি করে রেখেছি। সেটাই বাড়ির সব থেকে অন্ধকার আর ছোটো ঘরটা। সেখানে থাকবি আর প্রতি রাতে মনে করবি আমার বাবা মা স্টেশনে কীভাবে রাত কাটিয়েছিল। আদিবা কলম চালিয়ে সই করে দিল। সই শেষ হতেই নীল ছো মেরে কাগজটা তুলে নিল।
সে কাগজের দিকে তাকিয়ে একটা তৃপ্তির হাসি দিল, যে হাসি দেখে আদিবার শরীরের ভেতরটা হিম হয়ে গেল। নীল উঠে দাঁড়িয়ে তার কোটের বোতাম লাগালো। ওয়েলকাম টু মাই হেল আদিবা চৌধুরী। আজ থেকে তুই এই বাড়ির মালকিন নস, বরং আমার হুকুমের গোলাম। চৌধুরী সাহেব, আপনি আর আপনার স্ত্রী উপরের তলার একদম শেষ মাথার ছোট গড়টাতেই থাকবেন। খাবার সময় মতো পৌঁছে যাবে, তবে মালিকের খাওয়ার পর যা অবশিষ্ট থাকবে তা দিয়ে আপনাদের পেট ভরতে হবে। নীল, এটা তুই কি বলছিস? আমরা কি তোর বাড়িতে চাকর হয়ে থাকবো? একদম তাই। আপনারা তো চাকর হওয়ার যোগ্য নন, তবুও দয়া দেখালাম। এখন এখান থেকে বিদায় হন, আমার বিশ্রাম দরকার। আর আদিবা, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা আমার জুতো জোড়া পালিশ করে নিয়ে আয়, অনেক দূরে লেগেছে ওখানে। নীলের কথা শুনে আদিবা চমকে উঠল। সে অবিশ্বাসের দৃষ্টিতে নীলের দিকে তাকালো, কিন্তু নীলের চোখে কোনো কৌতুক নেই, আছে কেবল আদেশ। আদিবা বুঝতে পারল তার দম্ভ আর অহংকার আজ থেকে নীলের পায়ের নিচে পিষ্ট হতে শুরু করলো। রাতের আকাশ ভেঙে বৃষ্টি নামছে। 10 বছর আগে সেই অভিশপ্ত রাতের কথা মনে করিয়ে দিচ্ছে প্রকৃতির এই তাণ্ডব। নীল তার বিশাল বেডরুমের বারান্দায় দাঁড়িয়ে হাতে দামি শ্যাম্পেনের গ্লাস নিয়ে বৃষ্টির ঝাপটা দেখছে। তার ঠোঁটের কোণে এক পৈশাচিক জয়ের হাসি। ড্রেসিং টেবিলের উপরে রাখা এই কাবিননামাটা যেন আজ তার জীবনের সবচেয়ে বড় ট্রফি। 10 বছর আদিবা, 10টা বছর আমি এই দিনটার জন্য অপেক্ষা করেছি। আজ থেকে তুই আমার হাতের পুতুল, তোর প্রতিটি দীর্ঘশ্বাস হবে আমার বিজয়ের গান। তুই চেয়েছিলি আমাকে শেষ করে দিতে, কিন্তু দেখ আজ আমি তোকে আর তোর পুরো পরিবারকে নিজের পায়ের নিচে নিয়ে এসেছি। নীল চৌধুরী যা চায় তা ছিনে নিতে জানে। পাশে সেই ছোট অন্ধকার ঘরে আদিবা মেঝেতে বসে ডুকরে কাঁদছে। তার চারপাশটা দেয়ালটা ঘেরা এক কারাগারের মতো মনে হচ্ছে। একটু আগে সে নীলকে ডিনারের জন্য ডাকতে গিয়ে অপমানিত হয়েছে। রাত যত বাড়ছে আদিবার বুকের ভেতরটা তত বেশি অজানা আতঙ্কে কুঁকড়ে যাচ্ছে। সে স্থির করলো যেভাবেই হোক নীলকে আজ এড়িয়ে চলবে, কিন্তু ভাগ্য হয়তো তার জন্য অন্য কিছু লিখে রেখেছে। আদিবা, দরজা খুল। নীলের ভারী কণ্ঠস্বর আর দরজায় সজোরে লাথি মারার শব্দে আদিবা চমকে উঠল। সে ভয়ে দরজার এক কোণে লেপ্টে দাঁড়িয়ে রইল, কিন্তু নীল দমার পাত্র নয়। সে তার গায়ের সবটুকু জোর দিয়ে ধাক্কা দিতেই জীর্ণ দরজাটার ছিটকিনি ভেঙে গেল। নীল টলটমল পায়ে ঘরের ভেতরে ঢুকল। তার চোখে নেশার ঘোর আর প্রতিশোধের আগুন মাখামাখি হয়ে আছে। নীল, তুই তুই এখানে কেন? এই মধ্যরাতে আমার ঘরে কেন এসেছিস? নীল প্লিজ চলে যা এখান থেকে, আমি তোকে অনেক ভয় পাচ্ছি। ভয় পাচ্ছিস কেন আদিবা? আজ তো আমাদের বাসর রাত। তুই কি বলে গেছিস আজ থেকে তুই আমার বৈধ স্ত্রী? আয় আমার কাছে আয়। নীল এক পা করে আদিবার দিকে এগোতে লাগলো। আদিবা পিছিয়ে গিয়ে দেয়ালের সাথে মিশে গেল। নীল আদিবার 2 হাত চেপে ধরে তাকে নিজের খুব কাছে টেনে নিল। তার গরম নিঃশ্বাস আদিবার কপালে আছড়ে পড়ছে। নীল ছাড় আমাকে, তুই কি করছিস? তুই ভুলে যাস না আমি তোর আপন চাচাতো বোন হই, আমাদের রক্ত এক। নীল, তুই নিজের বোনের সাথে এমন জঘন্য কাজ করতে পারিস না। বোন? আজ বড় বোনের দোহাই দিচ্ছিস আদিবা? বিকেলে যখন কাবিননামা সই করলি তখন মনে ছিল না আমি তোর কে হই? এখন তো তুই আমার বউ। আর বোন না রে আদিবা, তুই তো এখন নীল চৌধুরীর কেন সম্পত্তি। নীল, তুই জানোয়ার হয়ে গেছিস, আমাকে ছেড়ে দে। তুই এমনটা করতে পারিস না নীল। কেন করতে পারি না দিবা? এখন এমন সতীপনা করছিস কেন? 10 বছর আগেই তো তুই সবাইকে বলেছিলি যে আমি তোর সাথে জোর করেছি, তোকে শ্লীলতা হানি করেছি। পুরো গ্রামের মানুষের সামনে তুই চিৎকার করে বলেছিলি নীল আমাকে নষ্ট করেছে। সে অপবাদ মাথায় নিয়েই তো আমি গড় ছেড়েছিলাম। তাহলে আজ আমার কাছে আসতে তোর এত তালবাহানা কিসের? যেটা 10 বছর আগে করেছি বলে তুই রড়িয়েছিলি, সেটা আজ বাস্তবে করতে আমার কি অসুবিধা? নীলের কথাগুলো তপ্ত সীসার মতো আদিবার কানে বিঁধতে লাগলো। সে ছটফট করতে লাগলো নীলের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু নীলের শক্তি আজ পাহাড়ের মতো অটল। সে আদিবার চিবুক শক্ত করে চেপে ধরল। সেদিন তো আমি নির্দোষ ছিলাম আদিবা, বিনা অপরাধে শাস্তি পেয়েছি। কিন্তু আজ যখন আমি অপরাধী হওয়ার সুযোগ পেয়েছি তখন তোকে ছাড়বো কেন? তুই যা চেয়েছিলি আজ আমি ঠিক তাই করব। 10 বছর আগে তুই আমার চরিত্র নিয়ে যে নোংরা খেলা খেলেছিলি
আজ সেই খেলার শেষ আমি দেখব। নীল, আমি ক্ষমা চাইছি। আমি মিথ্যে বলেছিলাম। আমি লোভে পড়ে এসব করেছি। তুই আমাকে মেরে ফেল, কিন্তু এভাবে অপমান করিস না নীল। মৃত্যু তো অনেক সহজ আদিবা, তোকে আমি প্রতি মুহূর্তে মারব। তুই যেভাবে আমার মা বাবার খুল খালি করেছিলি, আজ তোর সব অহংকার আমি ধুলে মিশিয়ে দেব। তোর শরীরের প্রতিটি রক্তবিন্দু আজ আমার অপমানের প্রতিশোধ দেবে। নীল আদিবাকে এক ঝটকায় বিছানায় ছুঁড়ে ফেলল। আদিবা কাঁদতে কাঁদতে হাত জোর করে মিনতি করতে লাগলো, কিন্তু নীলের কানে তখন কেবল 10 বছর আগের সেই অপমানের চিৎকারগুলো বাজছে। সে আদিবার দিকে আরো হিংস্রভাবে এগিয়ে গেল। রাতের নিস্তব্ধতা চিরে আদিবার আর্তনাদ ঘরের চার দেয়াল বাধা পেয়ে ফিরে আসতে লাগলো, কিন্তু সেই কান্না শোনার মতো কেউ ছিল না। নীল আজ কেবল এক প্রতিশোধপরায়ণ দানব। ঘরের কোণে টিমটিম করে জ্বলতে থাকা ল্যাম্পের আলোতে নীলের ছায়াটা দেয়ালে এক বিশাল দানবের মতো দেখাচ্ছে। আদিবা বিছানার এক কোণে কুঁকড়ে আছে। তার পরনের শাড়িটা এলোমেলো হয়ে গেছে নীলের হ্যাচকা টানে। নীলের চোখে আজ কোনো দয়া নেই, আছে কেবল এক পৈশাচিক অধিকার বোধ। সে আদিবার খুব কাছে গিয়ে তার দুই কাঁধ শক্ত করে চেপে ধরল। কিসের এত ভয় আদিবা? 10 বছর আগে যখন পুরো গ্রামের সামনে আমাকে লম্পট বানিয়েছিলি, তখন কি বুক কাঁপেনি? আজ যখন আমি তোর স্বামী হিসেবে তোর কাছে এসেছি, তখন ন্যাকামি করছিস কেন? নীল আদিবার ঘাড়ের কাছে ঝুঁকে পড়ল। আদিবা ঘেন্নায় আর ভয়ে চোখ বন্ধ করে ফেলল। নীল তার ঠোঁট আদিবার কানের কাছে নিয়ে এসে ফিসফিস করে বলল, তুই তো চেয়েছিলি সবাই জানুক নীল চৌধুরী একটা জানোয়ার। আজ আমি তোর সেই ইচ্ছাটাই পূরণ করব। নিজেকে খুব পবিত্র মনে হয় তোর, তাই না? আজ রাতে তোর সেই অহংকার আমি চুরমার করে দেব। নীল জোর করে আদিবার মুখে নিজের মুখ চেপে ধরল। আদিবা বাধা দেওয়ার চেষ্টা করল। তার দুই হাত দিয়ে নীলের বুক ঠেলে সরিয়ে দিতে চাইল, কিন্তু নীলের পাথরের মতো শক্ত শরীরের সামনে তার শক্তি কিছুই না। নীল আদিবার দুই হাত এক হাতে মাথার ওপরে চেপে ধরল। আদিবার কান্নার শব্দ নীলের কঠিন হৃদয়ে আজ একটু দাগ কাটছে না। নীল, ছেড়ে দে আমাকে। নীল, প্লিজ, তুই এমন করিস না। আমি মরে যাব নীল। মরবি না দিবা, তোকে মরতে দেব না, কারণ মরলে তো তুই শান্তি পেয়ে যাবি। আমি চাই তুই বেঁচে থেকে প্রতিটা মুহূর্তে আমার এই ঘৃণা অনুভব করিস। নীল আদিবার শাড়ির আঁচলটা এক ঝটকায় সরিয়ে দিল। আদিবা আর্তনাদ করে উঠল, কিন্তু তার গলার স্বর বৃষ্টির শব্দের আড়ালে ঢাকা পড়ে গেল। নীল আদিবার খুব কাছে এসে তাকে নিজের বাহুবন্দি করল অত্যন্ত রুক্ষভাবে। আদিবা অনুভব করতে পারল নীলের ভেতরে সেই দাউ দাউ করে জ্বলা ঘৃণাটা আজ তাকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। তোর জন্য রায়ান অপেক্ষা করছে না। দেখ, কাল যখন তুই ওর সামনে যাবি, তখন তোর শরীরে আমার দেওয়া এই দাগগুলো তোকে মনে করিয়ে দিবে তুই কার। তুই এখন নীল চৌধুরীর একান্ত ব্যক্তিগত সম্পত্তি। রাত যত গভীর হতে লাগলো, আদিবার অসহায়ত্ব ততটাই বাড়তে লাগলো। নীলের প্রতিটি স্পর্শে আজ ভালোবাসা নেই, আজ কেবল বিজয়ের নিষ্ঠুর উল্লাস। নীল জোর করে আদিবাকে নিজের আরও কাছে টেনে নিল। তার প্রতিটি আচরণে প্রকাশ পাচ্ছে সেই 10 বছরের অবদমিত রাগ। আদিবা বুঝতে পারল সে আজ এক এমন খাঁচায় বন্দী হয়েছে যেখান থেকে মুক্তির কোনো পথ নেই। পরের দিন সকালে ভোরের আলো ফুটতেই নীল বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। সে তার শার্টের বোতাম লাগাতে লাগাতে মেঝের দিকে তাকালো, যেখানে আদিবা অঝরে কাঁদছে। তার গায়ের কাপড়গুলো অবিন্যস্ত, চোখের কাজল লেপ্টে মুখটা কালচে হয়ে গেছে। নীল পকেট থেকে এক মুঠো ডলার বের করে আদিবার ওপর ছুঁড়ে মারল। রাতের সার্ভিসের জন্য এই বকশিসটা রেখে দে দিবা। এবার তাড়াতাড়ি তৈরি হয় রে। তোর হবু বর রায়ান কিছুক্ষণের মধ্যেই হয়তো তোর সাথে দেখা করতে আসবে। তাকে কি এই রূপেই দেখাবি? নীল শীষ দিতে দিতে ঘর থেকে বেরিয়ে গেল। আদিবা সেই ডলারগুলোর দিকে তাকিয়ে নিজের কপাল চাপড়াতে লাগলো। তার সব স্বপ্ন, সব সম্মান এক রাতে ধুলোয় মিশে দিয়েছে নীল। সকালের রোদ ড্রয়িং রুমে এসে পড়েছে, কিন্তু পৌর চৌধুরী বাড়িতে এক
কবরস্থানের নিস্তব্ধতা বিরাজ করছে। নীল সোফায় বসে আয়েশ করে কফি খাচ্ছে। তার চোখে মুখে এক অদ্ভুত তৃপ্তি, যেন গতরাতের প্রতিশোধ তাকে এক নতুন জীবনের স্বাদ দিয়েছে। ঠিক সেই সময় কলিং বেল বেজে উঠল। বাড়ির পুরনো কাজের লোকটা গিয়ে দরজা খুলতেই ভেতরে প্রবেশ করলো রায়ান। রায়ানের পরনে ইস্ত্রি করা শার্ট, হাতে ফুলের তোড়া আর মিষ্টির প্যাকেট। সে হাসি মুখে ভেতরে পা রাখলো। আসসালামু আলাইকুম। আদিবা কোথায়? ওকে তো ফোনে পাচ্ছি না সকাল থেকে, তাই ভাবলাম সরাসরি এসে একটু দেখা করে চাই। আগামী সপ্তাহে তো বিয়ে, অনেক কেনাকাটা বাকি আছে আমাদের। নীল কফির কাপে শেষ চুমুক দিয়ে রায়ানের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে সেই পরিচিত অবজ্ঞার হাসি। রায়ান নীলকে দেখে কিছুটা অবাক হলো। নীলকে সে চিনলেও নীলের বর্তমান ক্ষমতা আর এই বাড়িতে তার আধিপত্য সম্পর্কে রায়ান এখনো অন্ধকারে। আরে রায়ান সাহেব যে, আসুন বসুন। হবু বউয়ের জন্য বুঝি মনটা খুব আনচান করছে? কিন্তু আদিবা তো এখন একটু ব্যস্ত। আদিবা ব্যস্ত? কিসে ব্যস্ত? আর আপনি এই বাড়িতে কি করছেন নীল সাহেব? শুনলাম আপনি নাকি বিদেশ থেকে অনেক বড় বিজনেসম্যান হয়ে ফিরেছেন। আমি এখানে নিজের বাড়িতেই আছি রায়ান সাহেব। আর আদিবা, সে হয়তো এখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপ দেখছে। ওহ, ভালো কথা। আপনি বসুন, আমি ওকে খবর দিচ্ছি। নীল তার সেক্রেটারিকে ইশারা করলো আদিবাকে নিচে নিয়ে আসতে। আদিবা তখন নিজের ঘরের ভেতর দরজা আটকে মেঝেতে পাথর হয়ে বসে আছে। তার গলার নিচে আর হাতের নীলের দেওয়া সেই পৈশাচিক আঁচড় আর কালচে দাগগুলো দগদগে হয়ে আছে। রায়ানের গলার স্বর শোনা মাত্রই সে আতঙ্কে শিউরে উঠল। না, আমি রায়হানের সামনে যাব না। আমি এই কলঙ্কিত মুখ ওকে দেখাতে পারবো না। রায়ান যদি দেখে আমার এই দশা, তবে ও আমাকে ঘৃণা করবে। ও যদি বুঝতে পারে গত রাতে আমার সাথে কি হয়েছে, আমি জ্যান্ত কবরে ঢুকে যাব। আদিবার মা মমতাজ বেগম দরজার বাইরে দাঁড়িয়ে কপাল চাপড়াচ্ছেন। তার নিজের চোখেও জল। তিনি নীলের ভয়ে কুঁকড়ে আছেন, কিন্তু মেয়ের এই ছিন্নভিন্ন অবস্থা দেখে তার কলিজা ফেটে যাচ্ছে। আদিবা মা, আল্লাহ দোহাই লাগে, দরজাটা খোল। রায়ান এসেছে, ও তোর সাথে দেখা না করে যাবে না বলছে। নীল নিচে বসে ইবলিশের মতো হাসছে। তুই বাইরে না এলে নীল হয়তো রায়হানের সামনেই সব ফাঁস করে দেবে। মা, তুমি রায়ানকে বলো আমি খুব অসুস্থ। আমি আজ কারোর সামনে যেতে পারবো না। আমি মরে গেলেও এই অপবিত্র মুখ রায়ানকে দেখাবো না। মা, তুমি প্লিজ ওকে চলে যেতে বলো। রায়ান নিচে বসে অধৈর্য হয়ে উঠছে। সে বারবার ঘুরে দেখছে। এক পর্যায়ে সে সোফা থেকে উঠে দাঁড়িয়ে নীলের দিকে তাকিয়ে বেশ বিরক্তির সাথেই বলল, নীল সাহেব, আদিবার কি হয়েছে? ও কি সত্যি অসুস্থ? আমি ওর ঘরের সামনে কি একবার ডেকে আসি? রায়ান সাহেব, অন্যের ঘরের ভিতরে যাওয়ার খুব শখ আপনার, তাই না? আদিবা লজ্জা আসছে না হয়তো। আসলে গত রাতটা ওর উপর দিয়ে খুব দখল গেছে তো, অনেক দখল, তাই হয়তো বিছানা ছাড়তে পারছে না। নীলের কথাগুলোর আড়ালে যে নোংরা ইঙ্গিত ছিল রায়ান তা পুরোপুরি বুঝতে পারল না। রায়ান দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে আদিবার ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। সে দরজায় উপর্যপরি নক করতে লাগলো। আদিবা, কি হয়েছে তোমার? দরজা খোলো প্লিজ। আমি তোমার জন্য তোমার পছন্দের ফুল নিয়ে এসেছি। তুমি কি আমার উপর কোনো কারণে রাগ করে আছো? কথা বলো আদিবা। রায়ান, তুমি চলে যাও, তোমার পায়ে পড়ি, তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার সামনে আসতে পারবো না। আমার খুব শরীর খারাপ লাগছে। তুমি আজ যাও রায়ান। শরীর খারাপ হলে দরজা খুলবে না কেন? আমি কি ডাক্তার ডাকবো? আদিবা, তুমি এমন অদ্ভুত আচরণ করছো কেন? আমি কি কোনো অপরাধ করেছি? আদিবা দরজার ওপাশে মুখ চেপে ডুকরে কেঁদে উঠল। সে রায়ানের ব্যাকুলতা আর সহ্য করতে পারছে না, অথচ সে চাইলেই দরজা খুলে রায়ানকে জড়িয়ে ধরে বলতে পারছে না যে নীল তার ইজ্জত কেড়ে নিয়েছে। নীলের সেই ভয়াবহ হুমকি তার কানে এখনো বাজছে। নীল শিরের গোড়ায় দাঁড়িয়ে রায়ানের এই অসহায়ত্ব দেখছে আর মনে মনে বিজয়ের উল্লাস করছে। কি হলো রায়ান সাহেব? আপনার হবু বউ তো আপনার সাথে দেখা করতেই চাইছে না। মনে হচ্ছে আপনার চেয়েও আপন কাউকে সে গত রাতে খুঁজে পেয়েছে। বৃতার সময় নষ্ট করে লাভ নেই। আদিবা এখন আমার হেফাজতে। আপনি এসব কি আজে বাজে বকছেন নীল সাহেব? আদিবা কেন এমন করছে আমি কিছুই বুঝতে পারছি না।
সব কথা বোঝা আপনার কপালে নেই রায়ান সাহেব। তবে একটা কথা কান খুলে শুনে রাখুন, যা নীল চৌধুরীর পাওনা ছিল তা নীল চৌধুরী আদায় করে নিয়েছে। আপনি আজ আসতে পারেন। আদিবা এখন অনেক গভীর বিশ্রামে আছে। রায়ান স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছে না আদিবার এই আমূল পরিবর্তনের কারণ কি, কিন্তু নীলের চোখের সেই দ্রুত আর পৈশাচিক আনন্দ তাকে এক অশুভ সংকেত দিচ্ছিল। নীল হাত তালি দিয়ে তার সিকিউরিটি গার্ডদের ইশারা করলো রায়ানকে বের করে দিতে। আদিবা দরজার ওপাশে কান পেতে রায়ানের চলে যাওয়ার পায়ের শব্দ শুনল। সে আরো জোরে ফুঁপিয়ে কেঁদে উঠল। তার পৃথিবীটা আজ সত্যি এক অন্ধকার কবরে পরিণত হয়েছে। রায়ান চলে যাওয়ার পর পুরো বাড়িটা আবার সেই থমথমে নীরবতায় ডুবে গেল। নীল সোফা থেকে উঠে ধীর পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো। তার হাতে একটা চামড়ার চাবুক, যা সে খামখেয়ালিভাবে নিজের হাতের তালুতে আঘাত করছে। নীলের চোখে মুখে এখন এক চরম অবজ্ঞা আর পাশবিক তেজ। সে সোজা আদিবার ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। আদিবা, দরজা খোল। তোর এই রায়ান তো চলে গেছে, এখন আর লুকানোর কি আছে? নাকি আমি দরজাটা আবারও লাথি মেরে ভাঙবো? আদিবা কাঁপতে কাঁপতে দরজা খুলে দিল। তার চোখের জল শুকিয়ে গালের ওপর দাগ পড়ে গেছে। নীল ভেতরে ঢুকেই আদিবার চুল মুঠো করে ধরল। আদিবা ব্যথায় আর্তনাদ করে উঠল। কি রে, খুব মায়া লাগছিল হবু বরের জন্য? রায়ানের গলার স্বর শুনে খুব ইচ্ছে করছিল নিচে গিয়ে জড়িয়ে ধরতে, কিন্তু পারলি না কেন? কারণ তুই জানিস তুই এখন আমার পায়ের জুতো, আর জুতোর স্থান সবসময় নিচে থাকে। নীল, তুই আমাকে মেরে ফেল, আমি আর সহ্য করতে পারছি না। তুই কেন সবার সাথে এমন পশুর মতো আচরণ করছিস? আমার বাবা তো বৃদ্ধ, তাদের সাথে অন্তত ভালো ব্যবহার কর। চুপ কর, একদম চুপ। তোদের সাথে ভালো ব্যবহার করা মানে হলো মানবতার অপমান। চৌধুরী সাহেব কোথায়? আর ওই বুড়ি বা কোথায়? জেমস, ওই দুজনকে টেনে হিঁচড়ে নিচে নিয়ে আয়। আজ থেকে এই বাড়ির নতুন নিয়ম চালু হবে। নীলের নির্দেশ তার গার্ডরা হাশেম চৌধুরী আর মমতাজ বেগমকে এক প্রকার ধাক্কাতে ধাক্কাতে ড্রয়িং রুমে নিয়ে এলো। হাশেম চৌধুরী ভয়ে থরথর করে কাঁপছেন। মমতাজ বেগম কেবল বিড়বিড় করে ধোয়া পড়ছেন। নীল আদিবার চুলের মুঠি ধরে তাকেও টেনে নিচে নিয়ে এলো। চৌধুরী সাহেব, শুনলাম আপনাদের পেটে খুব খিদে পেয়েছে, কিন্তু আমার বাড়িতে তো বসে খাওয়ার কোনো নিয়ম নেই, কাজ করতে হবে। চাচিমা, আজ থেকে আপনি এই বাড়ির বাবুর্চির সহকারী। জুতো পরিষ্কার করা থেকে শুরু করে গরম মোছা সব আদিবা করবে। আর আপনি চৌধুরী সাহেব, আপনি বাগানের মালি হিসেবে কাজ করবেন। নীল বাবা, আমি এই বুড়ো বয়সে রোদে পুড়ে বাগানে কাজ করব? আমার শরীর যে আর চলে না বাবা। আমাদের অন্তত দুবেলা দুমুঠো খেয়ে পড়ে থাকতে দে। আপনার শরীর চলে না, কিন্তু মুখ তো 10 বছর আগে খুব ভালো চলছিল। সেদিন তো আমার বাবাকে ছোট ভাই হিসাবে এক গ্লাস জলও দেননি। আজ আপনি আমার বাগানে ঘাস কাটবেন। যদি 1 ইঞ্চি ঘাস বড় দেখি, তবে ওই দিনে আপনার খাবার বন্ধ। নীল, তুই তো মুসলমানদের সন্তান, অন্তত আমাদের বয়সের দিকে তাকিয়ে একটু রহম কর। আমরা তো তোর আত্মীয় হই। আত্মীয়? নীল চৌধুরী এখন অনাথ, আমার কোনো আত্মীয় নেই। জেমস, এদের সবাইকে রান্নাঘরের পেছনের ওই পুরনো গুদামে করে নিয়ে যাও। আজ থেকে ওটাই ওদের থাকার জায়গা। আর আদিবা, তুই এদিকে আয়। নীল আদিবাকে এক ঝটকায় ডাইনিং টেবিলের কাছে নিয়ে গেল। টেবিলের ওপর গতরাতের কিছু এঁটো খাবার পড়েছিল। নীল একটা প্লেট আদিবার সামনে ছুঁড়ে মারল। এই একটু খাবারগুলো পরিষ্কার কর, হাত দিয়ে না, জিভ দিয়ে চাটবি। তুই তো আমার চরিত্র ধুয়ে পরিষ্কার করতে চেয়েছিলি 10 বছর আগে। আজ আমার এটু প্লেট পরিষ্কার কর। নীল, তুই এত নিচে নামতে পারিস না। আমি তোর স্ত্রী, তোর বোন, তুই আমাকে দিয়ে এটা করাবি? স্ত্রী তো আমি তোকে বানিয়েছি কেবল তোকে নরক দেখানোর জন্য। আর বোন, এই শব্দটা আরেকবার উচ্চারণ করলে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। শুরু কর, না হলে তোর সামনেই তোর বাবাকে চাবুক দিয়ে পেটাবো। আদিবা দেখল নীল সত্যি চাবুকটা উঁচিয়ে ধরল তার বাবার দিকে। আদিবা উপায় না দেখে ফুপিয়ে কাঁদতে কাঁদতে মাথা নিচু করল। হাশেম চৌধুরী আর মমতাজ বেগম নিজেদের মেয়ের এই চরম লাঞ্ছনা দেখে হাউমাউ করে কেঁদে উঠলেন। কিন্তু নীলের হৃদয়ে তখন যেন মরুভূমির হাহাকার। সেখানে এক ফোঁটা মায়াও অবশিষ্ট নেই। সে দাঁতে দাঁত চেপে আদিবার এই পতন উপভোগ করতে লাগলো। এই তো ঠিক এই দৃশ্যটাই আমি 10 বছর ধরে স্বপ্ন দেখেছি। চৌধুরী বাড়ির রাজকন্যা আজ নীল চৌধুরীর এটো পরিষ্কার করছে। মনে রাখিস আদিবা,
এটা তো কেবল শুরু। তোদের জীবনের প্রতিটা দিন আমি এই কবরস্থানের মতো নিস্তব্ধ আর যন্ত্রণাদায়ক করে তুলব। দুপুরের তপ্ত রোদ জানালার পর্দা ভেদ করে নীলের স্টাডি রুমে আছড়ে পড়ছে। নীল একটা দামি লেদার চেয়ারে বসে ল্যাপটপে কিছু ফাইল দেখছিল। তার কপালে চিন্তার ভাঁজ। ঠিক সেই সময় আদিবা হাতে এক গ্লাস পানি নিয়ে ঘরে ঢুকলো। তার পায়ে এখন আর নূপুরের নিক্কণ নেই, আছে কেবল নিঃশব্দ দীর্ঘশ্বাস। নীল আদিবাকে দেখা মাত্রই তার চোখের দৃষ্টি আবার হিমশীতল হয়ে গেল। তোকে কি ভিতরে আসার অনুমতি দিয়েছি, নাকি আমার স্টাডি রুমটাও তোর অপবিত্র চোয়ায় নোংরা করতে চাস? নীল, আমি পানি নিতে আসিনি, আমি তোর সাথে একটু কথা বলতে এসেছি। নীল, তুই এই প্রতিশোধের আগুনে পুড়তে পুড়তে নিজেই শেষ করে দিচ্ছিস। তুই যেটা করছিস সেটা ভুল নীল, বিশ্বাস কর। 10 বছর আগে আমি এই পরিস্থিতির শিকার ছিলাম। আমি স্বেচ্ছায় তোকে এভাবে ফাঁসাতে চাইনি। পরিস্থিতির শিকার? কি চমৎকার নাটক! পরিস্থিতি কি তোকে বাধ্য করেছিল আমার বাবার নামে কোচার ওড়াতে? পরিস্থিতি কি তোকে শিখিয়েছিল নিজের গায়ের কাপড় নিজে ছিঁড়ে আমার উপর দোষ চাপাতে? শোনা দিবা, এইসব মিথ্যে অজুহাত দিয়ে নীল চৌধুরীকে গলানো যাবে না। নীল, তুই কেবল মুদ্রার এক পিঠ দেখেছিস। সেই দিন পেছনে অন্য কারো বড় শক্তি ছিল। আমি একলা কিচ্ছু করিনি নীল। পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে ঠেকলো যে আমার কাছে কোনো পথ খোলা ছিল না। আমি যদি সেই দিন ওই মিথ্যাটা না বলতাম, তবে হয়তো আজ আমি বেঁচে থাকতাম না। তুই শুধু বর্তমানে ঘৃণাটা দেখছিস, কিন্তু অতীতের সেই অন্ধকার অধ্যায়টা খতিয়ে দেখার চেষ্টা করছিস না। থাম, আর একটা শব্দ না। তুই এখন রহস্যময় সেজে করুণা পেতে চাস। তুই বলছিস তোকে কেউ বাধ্য করেছিল। কে সে? তোর ওই বৃদ্ধ বাবা, নাকি তোর ওই লোভী মা? তারা তো তখন বেশ আনন্দেই আমায় গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। কই, তখন তো তোর মুখে এই পরিস্থিতির কথা শুনিনি। আদিবা নীলের টেবিলের খুব কাছে গিয়ে দাঁড়ালো। তার চোখে এখন কান্নার চেয়েও বেশি এক গভীর রহস্যের ছায়া। সে নীলের চোখের দিকে তাকিয়ে খুব নিচু স্বরে কথা বলতে শুরু করলো। তার কণ্ঠস্বরে এমন কিছু ছিল যা নীলকে এক মুহূর্তের জন্য থমকে দিল। নীল, মানুষের চোখের সামনে যা দেখা যায় সবসময় সেটাই সত্যি হয় না। তুই ফিরে এসেছিস অনেক ক্ষমতা নিয়ে, কিন্তু তুই এখনও সেই সত্যটা জানিস না। যা জানলে হয়তো তুই আজ আমার জায়গায় দাঁড়িয়ে কাঁদতি। আমি জানি তুই আমাকে ঘৃণা করিস, কিন্তু সেই ঘৃণার আড়ালে তুই একটা বড় ষড়যন্ত্রের শিকার হয়েছিস, যা তুই কল্পনা করতে পারছিস না। তুই কি বলতে চাস দিবা? পরিষ্কার করে বল। এই হেয়ালি আমার একদম পছন্দ না। এখন বললে তুই বিশ্বাস করবি না, কারণ তুই এখন ক্ষমতার নেশায় মগ্ন। তুই প্রতিশোধ নিতে চাস, নিচ্ছিস, কিন্তু মনে রাখিস নীল, যেই দিন আসল সত্যটা তোর সামনে আসবে সেই দিন হয়তো তোর পায়ের নিচের মাটি আর অবশিষ্ট থাকবে না। তুই যাকে দোষী ভাবছিস সে হয়তো নির্দোষ, আর যাকে তুই বিশ্বাস করছিস সে হয়তো তোর পিঠে ছুরি মেরে বসে আছে। নীল এক ঝটকায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে আদিবার গলা চেপে ধরলো, কিন্তু খুব একটা জোরে নয়। তার মনের ভেতর আদিবার কথাগুলো একটা সন্দেহের বীজ বুনে দিয়েছে। নীল দেখলো আদিবার চোখে কোনো ভয় নেই, আছে কেবল এক নিদারুণ বিশ্বাস। তুই আমার সাথে মাইন্ড গেম খেলছিস দিবা? তুই ভাবছিস রহস্য তৈরি করে আমি তোকে ছেড়ে দেব? তোর এই কথার কোনো প্রমাণ আছে? প্রমাণ সময় দিবে নীল, তবে শুধু একটা কথা বলবো। 10 বছর আগে রায়ান কিন্তু আমাদের জীবনে হঠাৎ করে আসেনি, ওকেও কেউ পাঠিয়েছিল। তুই একবার ভেবে দেখিস, আমার মতো একটা শান্ত মেয়ে কেন হঠাৎ করে তোর মতো প্রিয় বন্ধুর উপর অমন জঘন্য অপবাদ দিবে? কেন আমি নিজের জীবন বাজি রেখে একটা নাটক সাজাবো? নীল আদিবাকে ছেড়ে দিয়ে কয়েক পা পিছিয়ে গেল। আদিবার শেষ কথাগুলো তার মাথায় হাতুড়ির মতো বাজছে। রায়ানের প্রসঙ্গ এখানে কেন এলো? নীল ল্যাপটপটা সজোরে বন্ধ করে দিল। আদিবা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। নীল জানালার বাইরে তাকিয়ে রইল। তার মনে হচ্ছে 10 বছর আগে সে যেটাকে কেবল একটা পারিবারিক ঝগড়া বা সম্পত্তি দখলের লড়াই ভেবেছিল, তার পেছনে হয়তো আরো ভয়ঙ্কর কোনো রহস্য লুকানো আছে, যা সে এখনো উদ্ঘাটন করতে পারেনি। রায়ান? আদিবা কি তবে রায়ানের কথা বলছে? তবে সে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যাই হোক, আমি সত্যিটা বের করবই।
আর যদি আদিবার কথা সত্যি হয় তবে তবে এই খেলার মোড় পুরো ঘুরে যাবে। দুপুরে আদিবা যে রহস্যের চাল বুনেছিল, নীল সেটাকে স্রেফ একটা চাল হিসেবে ধরে নিয়েছে। তার মনে হচ্ছে আদিবা এখন বাঁচার জন্য নতুন কোনো নাটক সাজাচ্ছে। নীলের ভেতরের ঘৃণাটা দপ করে আবার জ্বলে উঠল। সে ঠিক করলো আদিবাকে মানসিক এবং শারীরিকভাবে এমন জায়গায় নিয়ে যাবে যেন সে সত্যিটা স্বীকার করতে বাধ্য হয়, অথবা যন্ত্রণায় নীল হয়ে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই নীলের নিষ্ঠুরতা এক নতুন মাত্রা পেল। জেমস, আজ রাতে ডিনার টেবিলে আদিবা থাকবে না। ওকে বলবে রান্না করে মেঝেতে বসে খেতে। আর হ্যাঁ, ওর জন্য কোনো তরকারি থাকবে না, শুধু শুকনো ভাত আর লবণ। ও তো বড় বড় কথা বলে, দেখি ওর ধৈর্য কত দূর। আদিবা যখন শুকনো ভাত গলায় নামাতে পারছিল না, নীল তখন ডাইনিং টেবিলে বসে আয়েশ করে চিকন রোস্ট খাচ্ছিল। সে আদিবার দিকে তাকিয়ে তাচ্ছিলর হাসি হাসছে। আদিবা বারবার নীলের দিকে তাকাচ্ছিল কিছু বলার জন্য, কিন্তু নীল তাকে পুরোপুরি উপেক্ষা করে ফোনে কার সাথে যেন ব্যবসায়িক আলাপ করছিল। এই অবজ্ঞা আদিবাকে তিলে তিলে মেরে ফেলছিল। রাত 10টা। নীল ঘরে ঢুকে দেখল আদিবা জায়নামাজে বসে আছে। তার চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে। নীল এক ঝটকায় আদিবার হাত ধরে তাকে জায়নামাজ থেকে তুলে ফেলল। নীলের গায়ে তখন তীব্র দামি পারফিউমের গন্ধ, আর চোখে এক আদিম হিংস্রতা। নীল, আমি প্রার্থনা করছিলাম তুই অন্তত এই সময়টা আমাকে একটু শান্তিতে থাকতে দে। আমি তো তোর সব কথাই শুনছি। প্রার্থনা? তোর মতো একটা পাপী মেয়ের প্রার্থনা কি কবুল হবে আদিবা? তুই তো একটা আস্ত জ্যান্ত মিথ্যে। দুপুরে যে রহস্যের কথা বলছিলি তার শাস্তি হিসেবে আজ তোকে আরও বেশি মূল্য দিতে হবে। তুই ভেবেছিস ওসব রূপকথা শুনিয়ে আমাকে বিভ্রান্ত করবি? নীল আদিবাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। সে আদিবার উপর চড়ে বসে তার 2 হাত বিছানার সাথে চেপে ধরল। নীল তার দাঁতে দাঁত চেপে আদিবার কানের কাছে গর্জে উঠল। আদিবা বুঝতে পারল আজ রাতে নীলের জেদ আর কামনার কাছে সে আবার পিষ্ট হতে চলেছে। তুই বলেছিলি না তুই পরিস্থিতির শিকার? আজ রাতে আমি তোকে এমন পরিস্থিতিতে ফেলবো যেখান থেকে তুই চিৎকার করলেও কেউ আসবে না। তোর শরীরটা তো আগেই আমার কেন হয়ে গেছে, এখন তোর আত্মাটাকেও আমি ভেঙে চুরমার করে দেব। নীল অত্যন্ত অমানবিকভাবে আদিবার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ল। সে আদিবার কোনো আকুতি, কোনো কান্না শুনল না। আদিবার ঠোঁট কামড়ে রক্তাক্ত করে দিল নীল। তার প্রতিটি স্পর্শে ছিল আগুনের মতো জ্বালা। আদিবা যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল। তার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে বালিশ ভেজিয়ে দিচ্ছিল। নীলের এই পাশবিক অত্যাচারে আদিবা একসময় নিস্তেজ হয়ে পড়ল, কিন্তু নীল থামল না। সে যেন আদিবার উপর প্রতিশোধ নিতে নিতে নিজেই এক উন্মাদ হয়ে উঠেছে। কাঁদ আদিবা, আরও জোরে কাঁদ। তোর এই কান্না আমাকে শান্তি দেয়। তুই যত কষ্ট পাবি আমার কলেজের আগুন তত নিববে। তুই ভেবেছিলি নীল চৌধুরী দুর্বল, আজ দেখ নীল চৌধুরী কতটা নিষ্ঠুর হতে পারে। গভীর রাতে নীল যখন আদিবাকে ছেড়ে উঠে দাঁড়ালো, আদিবা তখন বিছানার এক কোণে টুকরো জড়বস্তুর মতো পড়ে আছে। তার শরীরের বিভিন্ন জায়গায় কালচে দাগ, ঠোঁট ফেটে রক্ত জমেছে। মানসিকভাবে সে আজ পুরোপুরি বিধ্বস্ত। তার মনে হচ্ছে সে কোনো মানুষের সাথে নয়, বরং এক পিশাচের সাথে ঘর করছে। নীল আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখল এবং খুব নির্লিপ্তভাবে নিজের শার্ট ঠিক করলো। কাল সকালে উঠে ড্রয়িং সব কাচের আসবাবপত্র পালিশ করবি। যদি একটা আঙ্গুলের ছাপও দেখি তবে কালকের রাতের চেয়েও বেশি ভয়ঙ্কর হবে। মনে রাখিস আদিবা, তুই এখনো মুখ খুলিসনি, তাই আমার অত্যাচারও কমেনি। নীল ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় সজোরে দরজাটা বাইরে থেকে আটকে দিল। আদিবা অন্ধকারের দিকে তাকিয়ে রইল। তার শরীর অবশ হয়ে আসছে। সে ভাবতেও পারেনি যে শৈশবের সেই প্রিয় নীল আজ তাকে এভাবে পশুর মতো ভোগ করবে। আদিবা বিড়বিড় করে বলল, তুই একদিন পস্তাবি নীল, যেদিন জানবি তুই নিজের হাতে নিজের ভালোবাসাকে ধ্বংস করেছিস। আদিবাকে সেই বিধ্বস্ত অবস্থায় ঘরে ফেলে রেখে নীল টলমল পায়ে ছাদের দিকে এগিয়ে গেল। রাতের ঠান্ডা বাতাস নীলের তপ্ত শরীরে বিচ্ছে। সে ছাদের কার্নিশ ধরে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। একটু আগেই সে যা করেছে সেটা কি কোনো মানুষের কাজ? নীলের বুকের ভেতরটা আজ ফেটে যাচ্ছে।
হঠাৎ করে তার দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। যে নীল চৌধুরী গত 10 বছরে একবারও কাঁদেনি, আজ সে ডুকরে কেঁদে উঠল। আমি এটা কি করছি? আমি তো এমন ছিলাম না। আমি তো মানুষকে ভালোবাসতে জানতাম। সে ছোটবেলার নীল কি আজ মারা গেছে? প্রতিশোধ নিতে নিতে আমি নিজেই তো একটা ঘৃণ্য পশুতে পরিণত হয়েছি। কেন আল্লাহ, কেন আমার ভাগ্যটা এমন হলো? আদিবাকে কষ্ট দিতে গিয়ে আমি কেন নিজেই তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি? আমার ভিতরে এই পিশাচটা কবে জন্ম নিল? নীল যখন নিজের বিবেকের দংশনে নীল হয়ে যাচ্ছিল, ঠিক তখন তার কাঁধে একটা পরিচিত হাতের স্পর্শ অনুভব করল সে। নীল চমকে উঠে পাশে তাকালো। চাঁদের হালকা আলোয় সে দেখতে পেল তার শৈশবের সবচেয়ে প্রিয় বন্ধু নিলয়কে। নিলয় নীলকে খুঁজতে খুঁজতেই এই বাড়িতে এসেছে, কিন্তু বন্ধুর এই বিদীর্ণ চেহারা দেখে সে শিউরে উঠল। নীল, একই অবস্থা তোর? তুই কাঁদছিস কেন? আর তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে তুই কোনো বড় যুদ্ধ হেরে ফেলেছিস। কিরে, কথা বল। আমেরিকা থেকে ফিরেছিস শুনলাম, কিন্তু তুই তো সেই আগের নীল নেই। তুই কি করেছিস নীল? নীলের কণ্ঠস্বরে এক গভীর উৎকণ্ঠা। সে নীলের দুই কাঁধ ধরে ঝাঁকাতে লাগলো। নীল আর নিজেকে ধরে রাখতে পারল না। সে নিলয়কে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্নায় ভেঙে পড়ল। তার কান্নার শব্দে ছাদের স্তব্ধতা যেন খান খান হয়ে গেল। আমি শেষ হয়ে গেছি নিলয়। আমি অন্যকে ধ্বংস করতে গিয়ে নিজেকে ধ্বংস করে ফেলছি। আমি এমন ছিলাম না নিলয়। তুই তো জানতিস আমি তো একটা পিঁপড়াকেও মারতে পারতাম না, কিন্তু আজ দেখ আমি একটা জ্যান্ত পিশাচে পরিণত হয়েছি। পরিস্থিতি আমাকে কি কুৎসিত এক দানব বানিয়ে দিয়েছে, দেখেছিস? শান্ত হ নীল, আমাকে খুলে বল কি হয়েছে। তুই আদিবার সাথে কি করছিস? নিচে এসে তোর চাচা চাচির অবস্থা দেখে আমি স্তব্ধ হয়ে গেছি। ওরা ওভাবে গুদাম ঘরে কেন পড়ে আছে? আর আদিবা কোথায়? আমি ওদের জীবন নরক বানিয়ে দিয়েছি নিলয়। আমি আদিবাকে জোর করে বিয়ে করেছি। প্রতি রাতে ওকে আমি শারীরিকভাবে নির্যাতন করি। আমি ওর সম্মান দুলে মিশিয়ে দিচ্ছি, কিন্তু বিশ্বাস কর নিলয়, ওকে প্রতিটা আঘাত করার পর আমার নিজের কলিজা ছিঁড়ে যায়। আমি এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছি না। প্রতিশোধের এই নেশা আমার রক্তে বিষ মিশিয়ে দিয়েছে। আমি এখন আর মানুষ নই রে, আমি একটা জানোয়ার হয়ে গেছি। নীল, তুই যা করছিস সেটা অপরাধ। তুই যদি জানতিস আদিবা কেন সেদিন অমনটা করেছিল, তবে তুই হয়তো আজ নিজের ওপর ঘৃণা করতে। নীল, অন্ধ প্রতিশোধ মানুষকে সত্য দেখতে দেয় না। তুই অনেক বড় ভুল করছিস। বন্ধু, আদিবাকে তুই যতটুকু কষ্ট দিচ্ছিস তার চেয়েও বড় সত্য হয়তো এখনও তোর অজানা। কিসের সত্য? আদিবাও আজ বিকেলের রহস্যের কথা বলছিল। তোরা কি জানিস যে আমি জানি না? আমাকে পাগল করিস না নিলয়। আমি 10 বছর নরক যন্ত্রণা শুয়েছি। তুই শুয়েছিস, কিন্তু আদিবা কি শুয়েছে তা কি তুই একবারও জানতে চেয়েছিস? নীল, তুই যাকে আজ পশুর মতো ভোগ করছিস, সেই মেয়েটা হয়তো তোকে আজও মনে মনে পূজা করে। সময় থাকতে থাম নীল, নাহলে যেদিন পর্দা সরবে সেদিন হয়তো নিজেকে ক্ষমা করার মতো মুখ তোর থাকবে না। নীলার কথাগুলো নীলের মাথায় বজ্রপাতের মতো আঘাত করল। নীল হাঁটু গেড়ে ছাদের উপর বসে পড়ল। তার মনে হচ্ছে সে এক গোলক ধাঁধায় আটকে গেছে। একদিকে তার হারানো 10 বছরের ক্ষোভ, আর অন্যদিকে নীলয় এবং আদিবার দেওয়া রহস্যের ইঙ্গিত। নীল কি পারবে তার ভেতরের পিশাচটাকে দাফন করে সত্য সন্ধান করতে? সারা রাত নিলয়ের কথাগুলো নীলের মাথায় বিষাক্ত তীরের মতো বিঁধেছে। ভোরের আলো ফুটতেই নীল তৈরি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। তার চোখে মুখে রাতের সেই কান্নার রেশ লুকাতে চাইলেও এক গভীর অস্থিরতা কাজ করছে। অফিসে ঢুকে সে নিজের কেবিনে বসতেই জেমস ভেতরে প্রবেশ করল। জেমসের হাতে একটা পুরনো জংধরা ডিজিটাল রেকর্ডার আর কিছু নথিপত্র। স্যার, আপনি রায়হানের যে পুরনো হিসেব আর রেকর্ডগুলো চেক করতে বলেছিলেন, সেখানে খুবই ভয়ঙ্কর কিছু তথ্য পাওয়া গেছে। 10 বছর আগে রায়হানের ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ অনেক টাকা ঢুকেছিল, আর সেই টাকাটা আপনার বাবার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করা হয়েছিল। তবে আশ্চর্যের বিষয় হলো, যেদিন টাকাটা ট্রান্সফার হয় সেদিন আপনার বাবার হার্ট অ্যাটাক করে হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। কি বলছিস তুই? বাবা হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা অবস্থায় রায়ানকে টাকা পাঠাবে কেন? এটা অসম্ভব। এর মানে বাবার
সই জাল করা হয়েছিল? নীল দ্রুত ফাইলটা টেনে নিল। ফাইলের ভেতর থেকে একটা পুরনো মেমোরি কার্ড বের হয়ে এলো, যা রায়ানের ফেলে আসা একটা পুরনো মোবাইল থেকে উদ্ধার করা হয়েছে। জেমস ওটা কম্পিউটারে কানেক্ট করতেই স্পিকারে অস্পষ্ট শব্দ ভেসে এলো, কিন্তু কিছুক্ষণ পর যে কথাগুলো শোনা গেল তা শুনে নীলের গায়ের রক্ত হিম হয়ে গেল। সেখানে আদিবার মা মমতাজ বেগম আর রায়ানের স্পষ্ট কথোপকথন শোনা যাচ্ছে। রায়হান, কাজটা নিখুঁত হওয়া চাই। নীলকে যদি লম্পট আর চোর প্রমাণ করতে পারিস, তবে বড় ভাইজান এই বাড়ি থেকে চিরতরে বিতাড়িত হবে। লোকটা ছেলের অপবাদ সহ্য করতে পারবেন না। তখন সব সম্পত্তি আমাদের হাতের মুঠোয় আসবে। আর আদিবাকে নিয়ে চিন্তা করিস না, ওকে আমি হুমকি দিয়েছি, আমি গলায় দড়ি দিব। যদিও ও এটা না করে, মেয়েটা ভয়ে কুকুরে আছে, ও ঠিকই সাক্ষী দেবে। কিন্তু চাচিমা, নীল তো আমার বন্ধু। ও তো জানে আমি আদিবাকে পছন্দ করি। ওর জীবনটা এভাবে ধ্বংস করে দেব, এতে আদিবারও তো বদনাম হবে। আরে ধুর, আদিবের সাথে তোর বিয়ে আমিই দেব। এই নীলকে সরাতে পারলে এই পুরো চৌধুরী সাম্রাজ্য তোর আর আমার। তুই শুধু ঠিক সময়ে ওর ঘরে ঢুকে নাটকটা শুরু করবি। টাকা যা চেয়েছিস তার দ্বিগুণ পাবি। আমি বড় ভাইজানের চেক বই থেকে অলরেডি টাকা সরিয়েছি। ঠিক আছে চাচিমা, টাকা যখন দেবেন বলছেন, তখন নীল চৌধুরীর কপালে দুঃখ আছে। আমি আজ রাতে আদিবাকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছি। রেকর্ড বন্ধ হয়ে গেল। নীল পাথরের মতো চেয়ারে বসে রইল। তার চোখের সামনে পুরো পৃথিবীটা যেন তুলে উঠল। তার মানে আদিবা পরিস্থিতির শিকার ছিল না, বরং তাকে তার নিজের গর্ভধারিণী মা মৃত্যুর ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করেছিল। আর তার বন্ধু রায়ান স্রেফ টাকার লোভে এই জঘন্য ষড়যন্ত্রে সামিল হয়েছিল। নীল যাকে এতদিন মূল অপরাধী ভেবেছে, সেই আদিবা আসলে তার মা আর রায়ানের হাতের পুতুল ছিল। নীল নিজের কপাল সজোরে টেস্কে ঢুকল। আমি এটা কি করলাম? আদিবা আমাকে বারবার বলতে চেয়েছিল পরিস্থিতির শিকার, কিন্তু আমি ওকে পশুর মতো অপমান করেছি। আমি ওর ইজ্জত নিয়ে খেলেছি। আমি ওর মায়ের আর রায়ানের পাপের শাস্তি এই 10 বছর ধরে নিরপরাধ আদিবাকে দিলাম। জেমস, রায়ান এখন কোথায়? স্যার, রায়হান আজ সকালে আদিবার মায়ের সাথে দেখা করতে আপনার বাড়িতে গেছে। ওরা হয়তো জানে না আপনি এই রেকর্ডটা পেয়ে গেছেন। সম্ভবত রায়হান আদিবাকে নিয়ে আজই কোনো চূড়ান্ত ফয়সলা করতে চায়। জেমস, গাড়ি বের কর এখনই। আমি আজ রায়ান আর মমতাজ বেগমকে জ্যান্ত কবর দেব। আর আদিবা, ও খুদা, আমি আদিবার সাথে কত বড় অন্যায় করে ফেলেছি। আমি কি করে ওর সামনে মুখ দেখাবো? নীল ঝড়ের বেগে অফিস থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসল। তার মনে এখন প্রতিশোধের চেয়েও বেশি কাজ করছে এক তীব্র অপরাধবোধ। সে বুঝতে পারছে রায়ান আদিবাকে কোনোদিন ভালোবাসেনি, বরং আদিবাকে একটা দাবার গুটি হিসেবে ব্যবহার করেছে। গাড়ির স্টিয়ারিংয়ে বারবার মাথা ঠুকতে লাগলো নীল। তার মনে হচ্ছে সে যদি আজ আদিবাকে ফিরে না পায়, তবে সে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। আদিবা, আমি পশুর চেয়ে অধম। আমি তোকে ক্ষমা চাওয়ার যোগ্য রাখিনি। শুধু একবার আমাকে বাড়ি পৌঁছাতে দে। আজ সব মিথ্যে মুখোশ আমি টেনে ছিঁড়ে ফেলবো। নীলের গাড়ি যখন চৌধুরী বাড়ির গেটে এসে সজোরে ব্রেক করলো, তখন ভেতর থেকে রায়ানের উচ্চস্বরে কথা বলার শব্দ শোনা যাচ্ছিল। নীল বুঝতে পারল নেকড়ে এখন তার ঘরেই দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু আজ নীল চৌধুরী আর কোনো করুণা দেখাবে না। সে এখন এক প্রলয়ঙ্কারী রূপ নিয়ে নিজের বাড়িতে ভেতরে পা রাখল। গোধূলির আলো চৌধুরী বাড়ির ছাদের ওপর এক ম্লান আভা ছড়িয়ে দিয়েছে। আকাশটা আজ সিঁদুরে মেঘে ঢাকা, ঠিক যেন আদিবার হৃদয়ের রক্তক্ষরণের প্রতিচ্ছবি। আদিবা ছাদের এক কোণে রেলিং ধরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে ক্লান্তির ছাপ, শরীরে নীলের দেওয়া সেই নিষ্ঠুর নির্যাতনের অবমাননা। সে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে, যেন সেখানে নিজের হারানো শৈশব আর ধ্বংস হয়ে যাওয়া বর্তমানকে খুঁজছে। মন খারাপ করিস না দিবা। এই অন্ধকার আকাশটা যেমন চিরস্থায়ী নয়, তোর জীবনের এই কষ্টগুলো একদিন মুছে যাবে। নীল এখন রাগের মাথায় তোকে চিনতে পারছে না। ও প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে আছে।
কিন্তু বিশ্বাস কর, ও যেদিন সব সত্যিটা জানতে পারবে সেদিন ও আর তোকে এক মুহূর্তের জন্য দূরে সরিয়ে রাখতে পারবে না। সেই দিন ও নিজেই নিজের ওপর ঘৃণা করবে। আদিবা চমকে উঠে পাশে তাকালো। তার খেয়ালই ছিল না যে নিলয় কখন নিঃশব্দে এসে তার পাশে দাঁড়িয়েছে। নিলয়কে দেখে আদিবার বুকের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে আবার আকাশের দিকে তাকিয়ে ধরা গলায় কথা বলতে শুরু করলো। সত্যিটা জানলে কি সব আগের মতো হয়ে যাবে নিলয়? নীল, আমার শরীর আর মনে যে ক্ষত তৈরি করেছে সেগুলো কি কোনোদিন শুকাবে? ও আমাকে অবিশ্বাস করেছে, পশুদের মতো ভোগ করেছে। ওই অপমানের পর কি আর ভালোবাসা অবশিষ্ট থাকে? আমি সব বুঝিয়ে দিবা, কিন্তু একটা কথা আমার কিছুতেই মাথায় আসে না। তুই সেদিন পরিস্থিতির শিকার হয়ে নীলের সাথে ওরকম করেছিলি, এটা না হয় মানলাম, কিন্তু রায়ানকে তুই কিভাবে ভালোবাসিস? রায়ানের মতো একটা নেজ মানুষের সাথে তুই দিনের পর দিন প্রেমের অভিনয় করছিস কেন? তোর কি একবারও বিবেকে লাগে না? আদিবা একটা তেতো হাসি হাসলো। তার চোখে এক বিচিত্র যন্ত্রণা ফুটে উঠল। সে নিলয়ের দিকে তাকিয়ে মাথা নাড়ল। রায়ানকে আমি আজও ভালোবাসি না নিলয়, কোনো দিন বাসিও নি। আমাকে তার সাথে ভালোবাসার অভিনয় করে যেতে হচ্ছে, কারণ আমি নিরুপায়। 10 বছর আগে যখন নীলকে ফাঁসিয়েছিলাম তখন আমার মায়ের মরণপণ জেদ ছিল, আর এখন নীল যখন ফিরে এলো তখন রায়ান আমাকে আবার ব্ল্যাকমেল করা শুরু করেছে। ও হুমকি দিয়েছে আমি যদি ওকে নিজের প্রেমিক দাবি না করি এবং ওর কথা মতো না চলি তবে ও নীলকে প্রাণে মেরে ফেলবে। নীলকে আমি এক মুহূর্তের জন্য হলো বিপদে দেখতে পারবো না নিলয়। তাই তো প্রতিনিয়ত এই মিথ্যে অভিনয়ের নাটক করে যাচ্ছি। রায়ান খুব ভয়ঙ্কর মানুষ নিলয়, ও নীলের ক্ষতি করতে একটুও ভাববে না। আদিবার কথা শুনে নিলয় হঠাৎ শব্দ করে হেসে উঠল। সেই হাসিতে কোনো উপহাস ছিল না, ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস। আদিবা অবাক হয়ে নিলয়ের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে না এই শোচনীয় অবস্থায় নিলয় হাসছে কেন। হাসছি তোর সরলতা দেখে দিবা। নীলের ক্ষমতা সম্পর্কে তোর বিন্দু মাত্র ধারণা নেই। তুই ভাবছিস রায়ান নীলের ক্ষতি করবে? রায়ানের মতো 1000টা লোককেও যদি নীল এখন তুড়ি মেরে উড়িয়ে দিতে চায়, সে ক্ষমতা ওর আছে। তুই নীলকে এখনও সেই 10 বছর আগের অসহায় ছেলেটাই ভাবছিস, তাই না? তাহলে শোন নীল চৌধুরীর আসল পরিচয়। নিলয় ছাদের রেলিং ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। তার চোখের দৃষ্টি এখন গম্ভীর। সে আদিবার চোখের দিকে তাকিয়ে নীলের কত 10 বছরের সেই ভয়াবহ সংগ্রামের ইতিহাস বলতে শুরু করলো। তুই হাসছিস নিলয়? আমি এখানে জীবনে মরণপণ লড়াই করছি আর তুই হাসছিস। সেদিন যখন তুই ওই মিথ্যা অপবাদ দিয়ে নীলকে ওর বাবা মা সহ বাড়ি থেকে বের করে দিয়েছিলি, তখন নীল রাস্তায় রাস্তায় ঘুরেছে। আমার মনে আছে রেলওয়ে স্টেশনে একটা জীর্ণ প্লাস্টিকের নিচে নীল ওর অসুস্থ বাবাকে নিয়ে রাত কাটিয়েছে। ক্ষুধার যন্ত্রণায় ও মানুষের কাছে হাত পেতেছে, কিন্তু কেউ ওকে কাজ দেয়নি, কারণ তোর দেওয়া ওই লম্পট আর চোর অপবাদ ওর নামের সাথে জুড়ে গিয়েছিল। একদিন এক রেস্টুরেন্টের এটু পরিষ্কার করার সময় নীলকে ওখানকার মালিক লাথি মেরে বের করে দিয়েছিল। নীল সেদিন বৃষ্টির মধ্যে রাস্তায় পড়ে চিৎকার করে কেঁদেছিল আদিবা। ওর কান্না শোনার মতো কেউ ছিল না। আদিবা দুহাতে নিজের কান চেপে ধরল। তার দু চোখ বেয়ে জল ঝরছে। সে কল্পনাও করতে পারেনি নীলকে কতটা নিচে নামতে হয়েছিল। কিন্তু ভাগ্য নীলকে অন্য কিছু দিতে চেয়েছিল। ঠিক সেই সময় ভাগ্যক্রমে এক বয়স্ক আমেরিকান বিজনেস টাইকুন বাংলাদেশে এসেছিলেন কিছু কাজে। তার গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল ওই রাস্তার মোড়েই। নীল তখন ক্ষুধার্ত অবস্থায় ওনাকে সাহায্য করেছিল এবং নিজের করুণ কাহিনীর কথা ইংরেজি ভাঙা ভাঙা ভাষায় বলেছিল। ওই লোকটা নীলের চোখের তেজ দেখে ওকে সাথে করে আমেরিকা নিয়ে যান। কিন্তু সেখানে গিয়েও নীলের স্ট্রাগল শেষ হয়নি। দিনের পর দিন ওকে নিম্নাঙ্কের নিচের তাপমাত্রায় ডিশওয়াশারের কাজ করতে হয়েছে। তুষার ঝড়ের মধ্যে ডেলিভারি বয় হিসেবে কাজ করতে হয়েছে। ও না খেয়ে থেকে সেই টাকা দিয়ে পড়ালেখা চালিয়েছে। নিজের দক্ষতায়, মেধায় আর অমানসিক পরিশ্রমে নীল একটু একটু করে আমেরিকার কর্পোরেট ওয়ার্ল্ডে নিজের জায়গা করে নিয়েছে। আজ ও আমেরিকার টপ 5 বিজনেসম্যানদের একজন। ওর এক একটা সিগনেচারের দাম কয়েক $1 মিলিয়ন।
রায়ানের মতো পুচকে লোক ওর নখের ডগার সমান ক্ষমতাও রাখে না দিবা। তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। তুই সত্যি বলছিস নিলয়? নীল এত কষ্ট করেছে আর আমি আমি ওকে আরো কষ্ট দিলাম। আমি তো ভেবেছিলাম ও শুধু বড়লোক হয়েছে, কিন্তু ওর এই যন্ত্রণার কথা তো আমি জানতামই না। নীল এখন এক বিশাল বট বৃক্ষ আদিবা। ও যখন গর্জে উঠবে তখন রায়ান তো দূরে থাক, রায়ানের 14 গোষ্ঠী পালানোর পথ খুঁজে পাবে না। তুই কেন ওকে সবটা খুলে বললি না? ও আজ তোকে ঘৃণা করছে কারণ ও ভাবছে তুই স্বেচ্ছায় সব করেছিস। ও তো জানে না যে তুই ওকে বাঁচানোর জন্য নিজের চরিত্র বিসর্জন দিচ্ছিস। আদিবা স্তব্ধ হয়ে গেল। তার মনে হচ্ছে সে মস্ত বড় ভুল করে ফেলেছে। সে নীলকে বাঁচানোর জন্য যে পথ বেছে নিয়েছে সেই পথেই নীল তাকে সবচেয়ে বেশি ঘৃণা করছে। নীলের এই দীর্ঘ সংগ্রামের কথা শুনে আদিবার নিজের প্রতি ঘৃণা আরও বেড়ে গেল। সে বুঝতে পারল নীল যে আজ এত কঠোর হয়েছে তার পেছনে রয়েছে 10 বছরের জমে থাকা অবর্ণনীয় কষ্ট আর অপমান। নীলয়, আমি এখন কি করব? নীলকে আমাকে কোনোদিন ক্ষমা করবে? আমি তো ওর চোখে কেবল একটা প্রতিতা আর প্রতারক। সময় কথা বলবে আদিবা। নীল আজ অফিসে গিয়ে এমন কিছু জানতে পেরেছে যা হয়তো সব বদলে দিবে। তুই শুধু ধৈর্য ধর, অন্ধকার রাত শেষ হয়ে আসছে। নিলয় আদিবার মাথায় হাত রেখে সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু আদিবার মনের ভেতর এখন ঝড় বইছে। সে শুধু ভাবছে নীল যখন জানবে আদিবা তাকে বাঁচানোর জন্য রায়ানের সাথে প্রেমের অভিনয় করেছে তখন নীলের অবস্থা কী হবে। প্রতিশোধের এই খেলা কি তবে এখন অনুশোচনার সাগরে ডুব দেবে? সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে। নীলের কালো রঙের দামি গাড়িটা আজ অত্যন্ত ধীরগতিতে বাড়ির আঙিনায় এসে থামল। প্রতিদিন নীল যখন বাড়ি ফেরে তার চোখে মুখে এক ভয়ঙ্কর কাঠিন্য আর প্রতিশোধের নেশা থাকে। গেট খোলার সাথে সাথেই সে আদিবা বা মমতাজ বেগমের ওপর চড়া হতো, কিন্তু আজ দৃশ্যটা অন্যরকম। নীল গাড়ি থেকে নেমে সোজা নিজের ঘরের দিকে চলে গেল। সে কাউকে কোনো কড়া কথা বলল না, এমনকি আদিবার ঘরের দিকে ফিরেও তাকালো না। সুভান চাচা, আমার ঘরে 1 কাপ কফি দিয়ে যান, চিনি ছাড়া কড়া লিকারের কফি। নীলের এই শান্ত রূপ দেখে বাড়ির কাজের মানুষ সোভান চাচা অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। অন্যদিন হলে নীল আদিবাকে টেনে হিচড়ে ঘর থেকে বের করে কফি বানাতে বলতো, অথবা মমতাজ বেগমকে রান্নাঘরে পাঠাতো। আজ যেন নীলের ভেতরে অন্য কোনো ঝড় বইছে। নীল ফ্রেশ হয়ে কফির মগটা হাতে নিয়ে ধীর পায়ে ছাদের দিকে এগিয়ে গেল। ছাদের এক কোণে দাঁড়িয়ে সে আনমনা হয়ে দূরে শহরের জলজলে আলোর দিকে তাকিয়ে রইল। তার চোখের মনে আজ স্থির, ভাবলেশীন। ঠিক তখনই নিলয় ছাদেই ছিল। সে একটু আগেই আদিবার সাথে কথা শেষ করে নামতে যাচ্ছিল। নীলকে এভাবে চুপচাপ কফি খেতে দেখে নিলয় বেশ অবাক হলো। সে নীলের সামনে এসে দাঁড়ালো। কিরে, আজ যে বড় শান্ত। প্রতিদিন তো বাড়ি ফিরে এই বাড়িটাকে জ্যান্ত কবর বানিয়ে দিস, আজ হঠাৎ ভদ্রলোক হয়ে কফি খাচ্ছিস যে? কি হয়েছে বলতো? নীল কোনো উত্তর দিল না। সে কফির কাপে একটা দীর্ঘ চুমুক দিল। নিলয় লক্ষ্য করলো নীলের দৃষ্টি অনেক গভীরে নিবদ্ধ। সে যেন আশেপাশে কিছু দেখছে না, বরং নিজের মনের ভেতরের কোনো এক জটিল ধাঁধা মেলাতে ব্যস্ত। নীল, আমি তোর সাথে কথা বলছি। কি হয়েছে বলবি তো? এমন গভীর মনোযোগ দিয়ে কি ভাবছিস? অফিসের ওই রেকর্ডিংটা আমি শুনেছি নিলয়। রায়ান আর মমতাজ বেগমের সেই ষড়যন্ত্রের কথা আমি জেনে গেছি। আমি জেনেছি আদিবা পরিস্থিতির শিকার ছিল। ওর মা ওকে নিজের জীবন দেওয়ার ভয় দেখিয়ে ওই মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেছিল। যাক, আলহামদুলিল্লাহ, তুই তবে শেষ পর্যন্ত সবটা দেখলি। তাহলে তো হয়েই গেল নীল, সব রহস্য তো পরিষ্কার। এখন আদিবাকে জড়িয়ে ধরে ক্ষমা চার, ওই রায়ান আর মমতাজ বেগমকে পুলিশের হাতে তুলে দেয়। সব সমস্যার সমাধান তো চোখের সামনেই। নীলের কথায় নীল একটা রহস্যময় হাসি দিল। সে হাসিতে কোনো আনন্দ নেই, আছে এক অদ্ভুত কুটিলতা। নীল কফির মগটা ছাদের রেলিংয়ের উপর রাখলো এবং নিলয়ের চোখের দিকে সরাসরি তাকালো। তুই কি আমাকে বোকা পেয়েছিস নিলয়? তোরা কি ভাবিস
আমি স্রেফ ভাগ্যের জোরে এই পর্যায়ে এসেছি? যে নীল চৌধুরী আমেরিকার কর্পোরেট জগৎকে হাতের মুঠোয় রেখেছে, সে কি এত সহজে কোনো কিছু বিশ্বাস করে? ঘটনাটা যেমনটা তোরা দেখছিস বা ওই রেকর্ডিংয়ে শুনেছিস, বিষয়টা অতটা সরল না। এটা আরও অনেক বেশি গভীর আর অনেক বড় কোনো রহস্যের অংশ। তুই তুই এটা কেন বলছিস নীল? রেকর্ডিংয়ে তো পরিষ্কার শোনা গেছে মমতাজ বেগম আর রায়ান কথা বলছে। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? তুই আদিবাকে ক্ষমা করতে পারছিস না বলে কি এখন নতুন কোনো অজুহাত খুঁজছিস? অজুহাত না নিলে বাস্তবতা। তুই ভালো করে ভেবে দেখ, মমতাজ বেগমের মতো একজন সাধারণ লোভী মহিলা কি এত নিখুঁতভাবে আমার বাবার সই জাল করতে পারে? রায়ানের মতো একটা থার্ড ক্লাস ছেলের হাতে এত টাকা কোথা থেকে এলো? রেকর্ডিংয়ে মমতাজ বেগম বলেছে টাকা সে আমার বাবার চেক বই থেকে সরিয়েছে, কিন্তু ব্যাংকের ট্রানজ্যাকশন হিস্ট্রি বলছে টাকাটা এসেছে একটা অফশোর অ্যাকাউন্ট থেকে, যার হদিশ এখনো কেউ পায়নি। এর মানে মমতাজ বেগম আর রায়ান কেবল সামনের সারির পুতুল ছিল, পর্দার আড়ালে অন্য কেউ আছে যে 10 বছর আগে থেকে চৌধুরী পরিবারকে ধ্বংস করার ছক কষেছিল। আর আমি ভয় পাচ্ছি সেই অদৃশ্য হাত এখনো সক্রিয়। নিলয় স্তব্ধ হয়ে গেল। নীলের এই বিচার বিশ্লেষণ শুনে তার কপাল ঘামতে শুরু করলো। সে তো স্রেফ পারিবারিক ঝগড়া ভেবেছিল, কিন্তু নীল যে তত্ত্বের কথা বলছে তা অনেক বেশি ভয়ঙ্কর। নীল গম্ভীর হয়ে আবারও রাতের অন্ধকার আকাশের দিকে তাকালো। তার অবয়ব জুড়ে এখন এক ধূর্ত শিকারীর রূপ। রায়ান আর মমতাজ বেগমকে এখনই শাস্তি এলে আমি সেই মূল হুতাকে কোনোদিনও খুঁজে পাবো না। আদিবাকে নিয়ে রায়ান যে নাটক করছে সেটা হয়তো আমাকে বিভ্রান্ত করার একটা ছাল মাত্র। আমি রহস্যের শেষ দেখতে চাই নিল, যে আমার বাবাকে তিলে তিলে মেরেছে, যে আমাকে রাস্তায় নামিয়েছিল, সে শুধু এই বাড়ির ভিতরে নেই, সে বাইরে কোথাও বসে আমাদের ধ্বংসের উৎসব দেখছে। তুই এখন কি করবি নীল? আদিবার সাথে কি করবে? মেয়েটা তো ভেতরে ভেতরে মরে যাচ্ছে। আদিবাকে এখনও আমার শত্রু হয়ে থাকতে হবে নিলয়, কারণ আমি যদি এখনই ওকে ক্ষমা করে দিই তবে অদৃশ্য শত্রুটা সতর্ক হয়ে যাবে। আমি চাই ওরা ভাবুক আমি এখন অন্ধকারে আছি। আদিবা এই যন্ত্রণার ভেতর দিয়ে আরও কিছুদিন যেতে হবে। যদি ও সত্যি নির্দোষ হয়ে থাকে তবে এই ধৈর্য ওকে মুক্তি দিবে। নীল আবার কফির মগটা হাতে নিল। তার শীতল চোখ দুটো যেন অন্ধকারের ওপারে থাকা সেই আসল অপরাধীকে খুঁজে বেড়াচ্ছে। নিলয় অবাক হয়ে তার বন্ধুর দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল নীল যে খেলায় নেমেছে সেই খেলার প্রতিটি চাল সে অনেক আগে থেকেই ঠিক করে রেখেছে। ছাদের ওপর থেকে যখন নীল নিচে নেমে এলো তার চোয়াল তখন শক্ত হয়ে আছে। সে সোজা ড্রয়িং রুমে গিয়ে বসলো এবং জেমসকে ফোন করলো। নীল জানে আবেগে গা ভাসালে সত্য ধামাচাপা পড়ে যায়, আর সে এখন আবেগের চেয়ে বুদ্ধি খাটাতে বেশি আগ্রহী। তার বসার ভঙ্গি আর চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে এক অসীম আভিজাত্য আর অহংকার ফুটে উঠেছে। জেমস, আমি তোকে রায়ান আর মমতাজ বেগমের ওই রেকর্ডিংটা পাঠাচ্ছি। ওটা তুই মেইন সার্ভারে দিয়ে ডিকোড কর। আমি দেখতে চাই রেকর্ডিংয়ের ব্যাকগ্রাউন্ডে আর কোনো আওয়াজ আছে কিনা। আর শোন, রায়ানের ফোনের লোকেশন গত 48 ঘন্টায় কোথায় কোথায় ছিল তার একটা ম্যাপ আমার চাই। নীল ফোনটা সোফায় ছুঁড়ে ফেলে আয়েশ করে বসল। ঠিক সেই সময় আদিবা ভয়ে ভয়ে এক গ্লাস পানি নিয়ে ঘরে ঢুকলো। নীলকে আজ একটু শান্ত দেখে সে কিছু বলতে চাইল, কিন্তু নীলের এক পলক চাউনিতেই সে জমে গেল। পানির গ্লাসটা রেখে দূর হওয়া দিবা। তোকে দেখে এখন আমার করুণা হচ্ছে। ঠিকই ভেবেছিস রায়ানের সাথে প্রেমের অভিনয় করে তুই আমাকে ধোঁকা দিবি? আর রায়ান ভাবছে সে পর্দার আড়াল থেকে খেলাটা নিয়ন্ত্রণ করছে। তোদের এই খেলনা বাটি খেলা বন্ধ করার সময় হয়ে এসেছে। নীল, তুই যা ভাবছিস তা নয়। রায়ান আমাকে ব্ল্যাকমেল করেছে বলেই আমি। চুপ, একদম একটা শব্দ না। তোর এই মিথ্যা কৈফত শোনার সময় আমার নেই। যা এখান থেকে। আর শোন, কাল সকালে এই বাড়িতে এক বিশেষ অতিথি আসবে। তুই যেন তার সামনে খুব সেজে গুজে রায়ানের হবু হিসাবেই থাকিস। এটাই তোর শাস্তি। আদিবা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। সে বুঝতে পারছে না নীল কেন তাকে আবার রায়ানের দিকে ঠেলে দিচ্ছে। আদিবা চলে যাওয়ার পর নীলের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটল। নীল মনে মনে বলল, যে জালের ভেতর তোরা আমাকে আটকাতে চেয়েছিলি সেই জালের সুতো এখন আমার হাতে। পরদিন সকাল 10টা। ড্রয়িং রুমে মমতাজ বেগম আর রায়ান বেশ খোশ গল্পে মেতেছে। নীল সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে তাদের দেখছিল।
রায়ান আজ বেশ স্যুট বুট পরে এসেছে, ভাবটা এমন যেন এই বাড়ির পরবর্তী মালিক সেই। নীল ধীর পায়ে নিচে নেমে এসে রায়ানের সামনের সোফায় বসলো। রায়ান সাহেব, খবর শুনছেন তো? আমাদের অফিসের সেই প্রজেক্টের আজ একটা ইনভেস্টিগেশন মিটিং আছে। আমার মনে হলো মিটিংটা অফিসে নয়, এই বাড়িতেই করা ভালো। আপনি তো আবার আদিবার খুব কাছে থাকতে পছন্দ করেন। নীল সাহেব, আপনার এই মহানুভবতার জন্য ধন্যবাদ। তা ইনভেস্টিগেশন কিসের? আমাদের সব ফাইল তো ওকে আছে। সব ফাইল ওকে থাকে না রায়ান সাহেব, কিছু ফাইল আবার ডিলিটও হয়ে যায়। তবে আমি আমেরিকা থেকে এমন একটা সফটওয়্যার নিয়ে এসেছি যা 10 বছর আগে ডিলিট হওয়া ডেটাও রিকভার করতে পারে। জেমস, গেস্টকে ভিতরে নিয়ে এসো। জেমস দরজা খুলে দিতেই ভেতরে প্রবেশ করলেন একজন প্রবীণ ভদ্রলোক। ওনাকে দেখে মমতাজ বেগমের হাতের কফির কাপ মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মমতাজ বেগমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। পরিচয় করে দিই রায়ান সাহেব, ইনি হলেন মিস্টার রহমান। 10 বছর আগে আমাদের ব্যাংকের শাখা ব্যবস্থাপক ছিলেন, যিনি আপনার অ্যাকাউন্টে ওই রহস্যময় টাকাটা ট্রান্সফার হতে দেখেছিলেন। রহমান সাহেব, আপনি সেদিন কার কল পেয়েছিলেন টাকাটা পাঠাতে? সেদিন আমার কাছে বড় ভাইজানের ফোন আসেনি, ফোনটা এসেছিল মমতাজ বেগমের ফোন থেকে। তবে ওপাশ থেকে এক পুরুষ কণ্ঠে বড় ভাইজানের মতো হুবহু নকল করে কথা বলা হয়েছিল, আর সেই লোকটা আজ এই ঘরেই বসে আছে। রায়ানের কপাল ঘামতে শুরু করলো। সে আমতামতা করে কিছু বলতে চাইল, কিন্তু নীল উঠে দাঁড়িয়ে রায়ানের সামনে গিয়ে এক হাত পকেটে রেখে অন্য হাতে রায়ানের টাইটা টেনে ধরল। নীলের প্রতিটি অঙ্গভঙ্গিতে তখন এক ভয়ঙ্কর অ্যাটিটিউড। রায়ান, তুই ভেবেছিলি বয়স মিমিক্রি করে বাবার সই জাল করে টাকা নেবে আর নীল চৌধুরী কিছু বুঝবে না? আমি কাল রাতেই ওই রেকর্ডিংয়ের অডিও ফ্রিকোয়েন্সি টেস্ট করেছি। মমতাজ বেগমের পাশে যে বসে কথা বলছিল সেই কর্ণটা ছিল তোর। তবে মজার ব্যাপার হলো, তুই কার বুদ্ধিতে এটা করেছিলি, কারণ তোকে টাকাটা দিয়েছিল অন্য একজন। জেমস, প্রজেক্টর অন কর। ড্রয়িং রুমের স্ক্রিনে একটা ছবি ভেসে উঠল, এক ব্যক্তির সাথে রায়ানের হ্যান্ডশেক করার ছবি, যা কোনো এক গোপন সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া। রায়ান ছবিটা দেখে প্রায় চেয়ার থেকে পড়ে যাচ্ছিল। এই ব্যক্তিটিকে চেনেন মমতাজ বেগম? আপনার স্বামীর ব্যবসার একসময়ের পার্টনার এবং আপনার বাবার চিরশত্রু শওকত সাহেব। রায়ান, তুই শওকতের হয়ে দালালি করে আমার পরিবার ধ্বংস করেছিস, আর আদিবাকে শিখিয়েছিলি আমাকে লম্পট প্রমাণ করতে। কিন্তু শওকত তোকে যা টাকা দিয়েছে তার অর্ধেক তুই মমতাজ বেগমকে দিসনি। পুরো গেমটাই ছিল আমার বাবাকে হার্ট অ্যাটাক করানো আর আমাকে পথ থেকে সরানো। নীল, আমি আমি আসলে পরিস্থিতির শিকার। শওকত সাহেব আমাকে হুমকি দিয়েছিলেন। শ্যাট আপ, আমার সামনে ওসব নেকামি করবি না। তোকে আজ আমি পুলিশের হাতে দেব না, কারণ পুলিশে দিলে আসল তথ্য পেতে দেরি হবে। জেমস, রায়ানকে বেসমেন্টে নিয়ে যাও। ওর নখগুলো একটা একটা করে তুলে ফেলা হবে যতক্ষণ ও স্বীকার করছে শওকত এখন কোথায় লুকিয়ে আছে। মমতাজ বেগম নীলের পায়ে জড়িয়ে ধরতে চাইলেন, কিন্তু নীল তাকে এক ধাক্কায় সরিয়ে দিল। তার চোখে এখন কেবল নিষ্ঠুর বুদ্ধিমত্তা আর জয়ের নেশা। নীল আদিবার দিকে তাকালো, যে দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা শুনছিল। আদিবা, দেখ তোর কথিত প্রেমিকের আসল রূপ। তুই যে শয়তানের জন্য নিজেকে পবিত্র প্রমাণ করতে ভয় পাচ্ছিলি, সে আসলে তোকে বিক্রি করে দিয়েছিল আগে। তোদের এই পাপের দুর্গ আজ আমি নিজের হাতে ভেঙে ফেললাম। জেমস, কাজ শুরু করো। রায়ানের মুখ থেকে যেন আজ শওকতের নাম বের হয়ে আসে। নীল অত্যন্ত শান্ত ভঙ্গিতে আবারও কফির কাপটা তুলে নিল। তার শত্রুদের এক এক করে ধ্বংস করার মিশন সফলভাবে এক ধাপ এগিয়ে গেল। সে জানে মূল হোতা শওকতকে ধরার জন্য রায়ানই হলো তার তুরুপের দাস। ড্রয়িং রুমের আবহাওয়া এখন আগ্নেয়গিরির লাভার মতো তপ্ত। নীল তার স্যুটের হাতা দুটো খুব ধীরে ধীরে ফোল্ড করছে। তার প্রতিটি নড়াচড়া এক শিকারী চিতাবাঘের মতো ক্ষিপ্র আর গম্ভীর। সে রায়ানের দিকে এমনভাবে তাকালো যেন রায়ান কোনো মানুষ নয়, বরং এক তুচ্ছ কীটপতঙ্গ। নীল সোফা থেকে উঠে দাঁড়িয়ে এক পা করে রায়ানের দিকে এগুলো। তার বুট জুতোর শব্দ রায়ানের বুকের ধুকপাকানি বাড়িয়ে দিচ্ছে। কিরে রায়ান, শরীর কি এখনই গামতে শুরু করেছে? আমি তো কেবল মুখ বন্ধটা বললাম, মূল অধ্যায় তো এখনো বাকি। তুই কি ভেবেছিলি নীল চৌধুরী আমেরিকায় গিয়ে শুধু ডলার কামিয়েছে?
আমি সেখানে গিয়ে মানুষের চরিত্র পড়তে শিখেছি। তুই শৌকতের কাছে এই বাইরে যে গোপন নথিপত্র বিক্রি করেছিলি তার ডিজিটাল ট্রেল আমি 3 দিন আগেই পেয়েছি। নীল, আমাকে বিশ্বাস কর, আমি যা করেছি শওকত সাহেবের চাপে পড়ে করেছি। আমাকে ওনার হাত থেকে বাঁচাও নীল। বাঁচাবো? রায়ান, তোকে বাঁচানোর জন্য আমি সাগরে জাল ফেলিনি, তোকে আমি নিজের জালে আটকেছি। শোন রায়ান, তুই যে ব্ল্যাকমেল করার জন্য আদিবার কিছু এডিট করার ছবি তোর ফোনে রেখেছিলি, সেগুলোর সকালেই আমার হ্যাকাররা সার্ভার থেকে উধাও করে দিয়েছে। এখন তোর কাছে আমার বিরুদ্ধে বা আদিবার বিরুদ্ধে দেখানোর মতো কোনো অস্ত্র নেই। তুই এখন একবার নিরস্ত্র এক কাপুরুষ। নীল রায়ানের ঘাড়ের কাছে ঝুঁকে পড়ল। তার কণ্ঠস্বর এখন অত্যন্ত নিচু কিন্তু ধারালো। সে রায়ানের শার্টের কলারটা এমনভাবে মুচড়ে ধরল যে রায়ানের দম বন্ধ হওয়ার উপক্রম হলো। নীলের চোখে তখন এক ভয়ঙ্কর অ্যাটিটিউড আর অ্যাগ্রেসিভ মেজাজ। তুই আদিবার ইজ্জত নিয়ে চিনিমিনি খেলবি ভেবেছিলি? যে মেয়েটাকে আমি ঘৃণা করেও নিজের বাড়ির ভেতরে আগলে রেখেছি, তার দিকে হাত বাড়ানোর সাহস তুই কোথা থেকে পাস? 10 বছর আগে তুই আমার জীবন কেড়ে নিয়েছিলি, আজ আমি তোর অস্তিত্ব মুছে দেব। জেমস, রায়ানের ফোনটা নিয়ে আয়। জেমস একটা আইফোন নীলের হাতে দিল। নীল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে একটা কুটিল হাসি দিল। সে ফোনটা রায়ানের চোখের সামনে ধরল। তুই শওকতকে মেসেজ পাঠিয়েছিলি যে আজ তুই আদিবাকে নিয়ে পালিয়ে যাবি, আর আমি তোকে বাধা দিলে তুই আমাকে গুলি করবি। কি চমৎকার পরিকল্পনা! কিন্তু দুর্ভাগ্য তোর, এই মেসেজটা তুই পাঠিয়েছিস আমার কন্ট্রোল করা একটা ফেক আইপি দেখে। শওকত এখন ভাবছে তুই সফল। ওই মুহূর্তে নীলক্ষেতের এক পুরনো গুদামে তোর জন্য অপেক্ষা করছে টাকা নিয়ে। ও জানে না যে ওখানে তোর বদলে আমার একদল সশস্ত্র সিকিউরিটি ওর জন্য জমদূত হয়ে দাঁড়িয়ে আছে। নীল বাবা, তুমি তো সব জানতেই পেরেছো। আমাদের অন্তত পুলিশে দিও না, আমরা এই বাড়ি থেকে চলে যাব। চৌধুরী সাহেব, আপনি চুপ থাকুন। পুলিশ? রায়ানকে পুলিশে দিলে ওর মৃত্যুটা খুব সহজে হয়ে যাবে। আমি তোকে এত সহজে মরতে দেব না রায়ান, তোকে আমি তিলে তিলে শেষ করব। তুই যে হাত দিয়ে আদিবার গায়ে হাত তোলার চেষ্টা করেছিলি, সে হাত দুটোর আঙ্গুল আজ আর অক্ষত থাকবে না। নীল রায়ানকে সজোরে একটা চড় মারল। রায়ান ছিটকে গিয়ে টেবিলের কোনায় পড়ল। নীলের এই অ্যাগ্রেসিভ রূপ দেখে আদিবা দরজার আড়াল থেকে ভয় কাঁপতে লাগলো। সে কখনো দেখেনি নীল এতটা হিংস্র হতে পারে, কিন্তু এই হিংস্রতার আড়ালে যে কত বড় বুদ্ধিমত্তা কাজ করছে সেটা আজ পরিষ্কার। নীল প্রতিটি পদক্ষেপ আগে থেকে মেপে রেখেছে। জেমস, ওকে বেসমেন্টে নিয়ে যাও, আর শওকত ধরা পড়লে আমাকে জানাও। ওর সাথে আমার আলাদা কিছু হিসাব আছে। আর শুন, রায়ানের সব প্রপার্টি আর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার অর্ডার আমি অলরেডি হোম মিনিস্ট্রি থেকে করিয়ে নিয়েছি। ও এখন রাস্তার ভিখারি ছাড়া আর কিছুই না। রায়ানকে যখন টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল, নীল তখন পকেট থেকে একটা সাদা রুমাল বের করে নিজের হাত মুছল, যেন রায়ানকে ছুঁয়ে তার হাত নোংরা হয়ে গেছে। সে আদিবার দিকে এক পলক তাকালো। তার চোখে এখন আর আগের মতো ঘৃণা নেই, তবে এক বিশাল দূরত্ব আর আভিজাত্যর তেজ। আদিবা, তোর ঘরের দরজা আজ থেকে খোলা থাকবে। রায়ানের ভয় তো শেষ। এখন নিজের অপরাধের প্রায়শ্চিত্ত করার জন্য তৈরি হও, কারণ আমি রায়ানকে শাস্তি দিয়েছি মানে এই নয় যে তোকে আমি ক্ষমা করে দিয়েছি। তুই আমার বাবাকে যে অপবাদ দিয়েছিলি তার বিচার আমি অন্যভাবে করব। নীল ড্রয়িং রুমের লাইটগুলো নেভাতে নেভাতে নিজের রুমে চলে গেল। তার একটা পা ফেলার স্টাইল বলে দিচ্ছে সে এই সাম্রাজ্যের একমাত্র অধিপতি। শওকতকে ধরার ফাঁদ পাতা হয়ে গেছে, আর নীল এখন সে শিকারী যে তার শত্রুর অন্তিম মুহূর্ত দেখার জন্য অপেক্ষা করছে। বাড়ির সব ঝগড়াঝাটি একটু থামার পর পুরো বাড়িটা একদম চুপচাপ হয়ে গেছে। নীল তার ঘরের বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল, কিন্তু তার মনটা কিছুতেই শান্তি হচ্ছিল না। সে কয়েকদিন ধরে খেয়াল করছে আদিবার চেহারাটা কেমন জানি হয়ে গেছে। যে মেয়েটা আগে অনেক চঞ্চল ছিল সে এখন একদম মরা মানুষের মতো হয়ে গেছে। আদিবা অনেক শুকিয়ে গেছে, গালের হাড় বেরিয়ে এসেছে আর চোখের নিচে কালি পড়ে বিশ্রী দেখাচ্ছে। নীলের মনে হচ্ছে তার দেওয়া অত্যাচারগুলো আদিবাকে একদম শেষ করে দিচ্ছে। আমি কি বেশি করে বলছে? আদিবা দোষ করেছে ঠিকই, কিন্তু ওর চেহারাটা এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে যে কোনো সময় মরে যাবে। নীল বারান্দা থেকে ড্রয়িং রুমে নেমে এলো।
আদিবা তখন কাঁপতে কাঁপতে একটা ফুলদানি পরিষ্কার করছিল। হঠাৎ আদিবা হাত থেকে ফুলদানিটা ফেলে দিল। কাঁচ ভাঙার শব্দের সাথে সাথে আদিবা নিজের মাথাটা চেপে ধরল। ওর মাথা ঘুরছিল। ও যখন মেঝেতে পড়ে যেতে লাগলো, নীল ঠিক তখনই দৌড়ে গিয়ে আদিবাকে 2 হাত দিয়ে ধরে ফেলল। আদিবা, আদিবা চুপ খোল, কি হয়েছে তোর? এই সুভান চাচা, তাড়াতাড়ি পারে নিয়ে আসেন। নীল আদিবাকে কোলে তুলে নিয়ে ড্রয়িং রুমের বড় সোফাটায় শুয়ে দিল। আদিবার মুখটা একদম সাদা হয়ে গেছে। নীলের খুব ভয় হতে লাগলো। সে বারবার আদিবার মুখে পানির ছাপটা দিচ্ছিল, কিন্তু আদিবা চোখ খুলছে না। মমতাজ বেগম আর হাশেম চৌধুরীও দৌড়ে আসলেন। নীল তার লোককে বলল তাড়াতাড়ি ডাক্তার ডাকতে। আপনি চুপ থাকেন, আপনার জন্য আজ এই দশা। ডাক্তার আসছে, উনি দেখলে বোঝা যাবে। একটু পরেই ডাক্তার আসলেন। নীল সোফার পাশে পাথরের মতো দাঁড়িয়ে আছে। ডাক্তার আদিবাকে ভালো করে চেক করলেন। ড্রয়িং রুমে তখন সবাই খুব চিন্তিত। চেক করা শেষ হলে ডাক্তার নীলকে ইশারা করলেন আলাদাভাবে কথা বলার জন্য। ডাক্তার সাহেব, আদিবার কি হয়েছে? ও হঠাৎ অজ্ঞান হয়ে গেল কেন? কোনো বড় অসুখ কিনা খুলে বলুন, থাকার কোনো সমস্যা নেই। নীল সাহেব, আদিবার শরীর খুব দুর্বল, ওর উপর দিয়ে অনেক ধকল গেছে, কিন্তু ওর অজ্ঞান হওয়ার মেইন কারণ অন্য। কি কারণ ডাক্তার সাহেব, আমাকে ঠিক করে বলুন। ভয়ের কিছু নেই, তবে একটা বড় খবর, আদিবার মা হতে চলেছে। ও প্রেগনেন্ট, প্রায় 1.5 মাস চলছে। এই অবস্থায় ওর খুব রেস্ট দরকার। একটু অবহেলা করলে বাচ্চা ও মা দুজনেই অনেক বড় ক্ষতি হতে পারে। ডাক্তারের কথা শোনার পর নীলের মনে হলো তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তার কানে যেন কিছুই ঢুকছে না। 1.5 মাস, তার মানে এই সন্তানটা নীলেরই। নীল চুপ করে আদিবার ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে রইল। যে মেয়েটাকে সে ঘৃণা করে শেষ করে দিতে চেয়েছিল, সেই মেয়েটার পেটে আজ নীলের সন্তান। নীল ভুলেই গিয়েছিল যে আদিবা এখন শুধু ওর শত্রু না, ও নীলের বাচ্চার মা। প্রেগন্যান্ট? ডাক্তার সাহেব, আপনি নিশ্চিত তো? হ্যাঁ, আমি একদম নিশ্চিত। কিন্তু ও খুব ভয় পেয়ে আছে। ওর গায়ে অনেক আঘাতের দাগ দেখলাম। মনে রাখবেন, মা যদি মানসিকভাবে ভেঙে পড়ে তবে বাচ্চার খুব ক্ষতি হবে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এইগুলো ঠিকমতো খাওয়াবেন। ডাক্তার চলে যাওয়ার পর নীল আস্তে করে আদিবার পাশে গিয়ে বসল। আদিবার ঠান্ডা হাতটা নিজের হাতের ভেতর নিল। নীলের চোখের কোণে কখন যে পানি চলে এসেছে ও নিজেও জানে না। গত কয়েকদিন ও আদিবার সাথে যে জানোয়ারের মতো ব্যবহার করেছে, তা মনে করে নীলের নিজের উপরেই ঘৃণা হতে লাগলো। আদিবা, আমি কি করলাম এটা? তোকে ঘৃণা করতে গিয়ে আমি নিজের বাচ্চাটাকে বিপদে ফেললাম। আমি কেমন মানুষ? আমি তো রায়ানের চেয়েও খারাপ কাজ করলাম। তুই কেন আমাকে কিছু বললি না? কেন একা সব সহ্য করলি? মমতাজ বেগম আর হাশেম চৌধুরী দূরে দাঁড়িয়ে কাঁদছেন। নীল আদিবার কপালে হাত রাখলো। তার সেই কঠিন হাতটা আজ একদম নরম হয়ে গেছে। নীল বুঝতে পারল এই একটা খবরে ওর পুরো দুনিয়া বদলে গেছে। এখন আর রাগ করার সময় না, এখন আদিবাকে আগলে রাখার সময়। নীল আদিবার কপালে একটা চুমু খেলো আর মনে মনে প্রতিজ্ঞা করলো যে নীল ওকে ধ্বংস করতে চেয়েছিল, সেই নীলই এখন ওকে ওর বাচ্চাকে রক্ষা করবে। আদিবা প্রেগনেন্ট, এই একটা খবর নীলের ভেতরের সব রাগ আর প্রতিহিংসা এক নিমেষেই ধুয়ে মুছে সাফ করে দিল। নীলের মনে হচ্ছে সে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। সে সোফায় শুয়ে থাকা আদিবার দিকে তাকিয়ে রইল। এই মেয়েটার সাথে সে কদিন আগে পশুর মতো আচরণ করেছে, অথচ সেই আদিবাই আজ নীলের বংশের প্রদীপ বয়ে নিয়ে বেড়াচ্ছে। নীল এক মুহূর্ত আর দেরি করল না। তার চোখে মুখে তখন আনন্দের ঝিলিক। জেমস, জেমস কোথায় তুই? এদিকে আয় জলদি। নীলের চিৎকার শুনে জেমস হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল। নীল তখন হাসছে। জেমস, তুই এখনই আমার সব বিজনেস পার্টনার, বড় বড় নিউজ চ্যানেল আর সোশ্যাল মিডিয়ার খবরটা ছড়িয়ে দে। নীল চৌধুরী বাবা হতে চলেছে। পুরো দুনিয়াকে জানিয়ে দে যে আমার উত্তরসূরি আসছে। আর শোন, আজ থেকে পুরো দেশে 7 দিনের উৎসব পালন করা হবে।
স্যার আপনি কি নিশ্চিত? উৎসবের আয়োজন মানে তো বিশাল ব্যাপার। টাকা যা লাগে লাগুক, ঢাকার সব এতিমখানে রাজকীয় খাবারের ব্যবস্থা কর। সব গরিব দুঃখী মানুষকে নতুন কাপড় দে। দেশের যত বড় বড় মসজিদ আর মাদ্রাসা আছে সেখানে মিষ্টি পাঠা, আর আমার অনাগত সন্তানের জন্য দোয়া করতে বল। আমি চাই আজ এই দেশের কেউ যেন না খেয়ে থাকে। নীল চৌধুরীর খুশিতে আজ পুরো দেশ হাসবে। বাড়ির সব আবর্জনা পরিষ্কার করার পর নীল এখন ড্রয়িং রুমের বিশাল সোফায় আয়েশ করে বসে আছে। তার চোখের চাউনিতে এখন এক রাজকীয় অহংকার। সে জানে এই শহর, এই দেশ এখন তার হাতের ইশারায় চলে। জেমস পাশে দাঁড়িয়ে নীলের ট্যাবলেটে কিছু ডাটা দেখাচ্ছিল। নীল একটা দামি চুরুট ধরিয়ে ধোয়া ছাড়ল। তার প্রতিটি নড়াচড়ায় ফুটে উঠছে অবাধ সম্পত্তির দাপট। জেমস, হাশেম চৌধুরী আর মমতাজ বেগম কি বসতিতে পৌঁছেছে? ওদের কি আমার দেওয়া ওই ভাঙা টিনের ঘরটা পছন্দ হয়েছে? জি স্যার, ওরা ওখানে গিয়ে কান্নাকাটি করছে, কিন্তু আপনার ভয়ে কেউ ওদের সাহায্য করতে এগিয়ে আসেনি। ওখানকার লোকাল কাউন্সিলরকে আপনি গত মাসে যে নতুন প্রজেক্ট দিয়েছেন সেটার কৃতজ্ঞতায় সে নিজেই ওদের উপর নজর রাখছে। এটাই তো ক্ষমতার খেলা জেমস। টাকা থাকলে মানুষ কেন ভাগ্য দুধ দেয়। হাশেম চৌধুরী ভেবেছিল যে কয়েক কোটি টাকা চুরি করে রাজা হয়ে গেছে। সে জানে না নীল চৌধুরী এখন প্রতিদিন কয়েকশো কোটি টাকা ধান করার ক্ষমতা রাখে। আদিবা কোথায়? ওকে একবার ড্রয়িং রুমে আসতে বল। আদিবা ধীর পায়ে ঘরে ঢুকলো। তার পরনে এখন দামি সিল্কের শাড়ি। নীল তাকে দেখা মাত্রই তার দামি ঘড়িটার দিকে একবার তাকিয়ে হাসলো। আদিবা নীলের এই গম্ভীর আর অহংকারী রূপ দেখে কিছুটা ভয় পেল। নীল, তুই আমাকে ডেকেছিস? আমার কেন জানি খুব অস্বস্তি হচ্ছে। তুই কি সত্যি আমার বাবা মাকে ওই নোংরা জায়গায় রাখবি? আদিবা, তুই এখনো ওই নীচ মানুষগুলোর মায়ায় পড়ে আছিস? শোন আদিবা, এই যে সোফাটাতে তুই বসে আছিস, এটার দাম কত জানিস? তোর বাবার পুরো জীবনের উপার্জিত টাকা দিলেও এই সোফার একটা পায়াও কেনা সম্ভব হবে না। নীল চৌধুরী এখন যে উচ্চতায় দাঁড়িয়ে আছে সেখানে তোর এই লোভী বাবা মার কোনো জায়গা নেই। টাকা কি সব নীল? তুই তো আগে এমন ছিলি না। তুই এখন শুধু ক্ষমতার বড়াই করছিস। টাকাই সব আদিবা, টাকাই আসল ক্ষমতা। আর যদি আমার কাছে এই অঢেল সম্পত্তি না থাকতো তবে রায়ান বা শওকতরা তোকে ছিঁড়ে গেত। আজ আমেরিকার অর্ধেক বড় বড় কোম্পানি আমার কথায় চলে। আমি চাইলে কালকের মধ্যে এই পুরো শহরের স্টক মার্কেট ক্র্যাশ করে দিতে পারি। আমার অর্থনৈতিক ক্ষমতা দিয়ে আমি তোর বাবা মাকে সারা জীবনের জন্য জেলের ভাত খাওয়াতে পারতাম, কিন্তু আমি ওদের রাস্তায় বসেছি যাতে ওরা প্রতি মুহূর্তে দেখে আমি কতটা উপরে উঠেছি আর ওরা কত নিচে। নীল উঠে দাঁড়ালো। সে আদিবার খুব কাছে গিয়ে তার চিবুকটা উঁচিয়ে ধরল। নীলের চোখে এখন এক অদ্ভুত তেজ। তোর বই নিয়ে দিবা, তুই আমার সন্তানের মা। তুই যে খাটে ঘুমাবি সেটা হবে সোনার তৈরি। তুই যে গাড়ি দিয়ে চলবি তার চাকা হবে হিরে দিয়ে মোড়ানো। কিন্তু তোরই পরিবার যদি আবার আমার সীমানায় পা রাখে তবে আমি আমার পুরো ক্ষমতা দিয়ে ওদের অস্তিত্ব পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেব। জেমস, ওই চেক বইটা নিয়ে আয়। জেমস একটা গোল্ডেন কালারের চেক বই নীলের হাতে দিল। নীল সেখানে একটা বিশাল অঙ্কের অ্যামাউন্ট লিখে চেকটা ছিঁড়ে ফেলল। এই দেখ আদিবা, এই একটা চেকে যতগুলো শূন্য আছে সেটা তোর কল্পনাতেও আসবে না। এই টাকাটা আমি আজ শহরের সব অনাথ শিশুদের জন্য দিয়ে দিলাম। কেন জানিস? কারণ আমি পারি। আমি এখন নিজের ভাগ্য নিজে লিখি। 10 বছর আগে আমাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া সেই ভিখারি নীল আজ এই দেশের ভাগ্য বিধাতা। তোর এই অ্যাটিটিউড দেখে আমার খুব ভয় লাগছে নীল। তুই কি সত্যি আমাকে ভালোবাসিস, নাকি এটাও তোর ক্ষমতার এক প্রদর্শনী? ভালোবাসা শব্দটা এখন আমার কাছে অনেক সস্তা দিবা। তবে তোকে আর আমার অনাগত সন্তানকে আগলে রাখাটা আমার জেদ। আর আমি আর নীল চৌধুরীর জেদ মানি হলো পাহাড়কেও নুয়ে দেওয়া। জেমস, কাল সকালে আমার প্রাইভেট জেট রেডি রাখবি। আমি আদিবাকে নিয়ে আমার পার্সোনাল আইল্যান্ডে যাব। এই শহরের ধুলাবালি আমার বাচ্চার জন্য ভালো না। নীল আদিবাকে ইশারা করলো ঘরে যাওয়ার জন্য। আদিবা চলে যাওয়ার পর নীল জানালার বাইরে তাকিয়ে এক অদ্ভুত হাসল। সে জানে এই দুনিয়ায় যার টাকা আর ক্ষমতা আছে তার পায়ের নিচে সবাই মাথা নত করে। নীল চৌধুরী এখন সেই সূর্যের মতো যার দিকে তাকালে সবার চোখ ধাঁধিয়ে যায়। আকাশের নীল রংটা আজ নীল চৌধুরীর আভিজাত্যর সাথে মিশে গেছে। তার বিশাল প্রাইভেট জেট
মেঘের বুক চিরে উড়ে চলেছে প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত নীলের নিজস্ব দ্বীপের দিকে। এই দ্বীপটি নীল কিনেছিল 3 বছর আগে, যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। জেটের ভিতরে রাজকীয় ব্যবস্থা। নীল সোফায় বসে ল্যাপটপে বিদেশের কিছু শেয়ার বাজারের দর দেখছিল। আদিবা তার পাশেই বসে আছে, জানালার বাইরে মেঘের আনাগোনা দেখছে। আদিবা, মুখটা এমন শুকনো করে রেখেছিস কেন? এই যে পুরো একটা বিমান শুধু আমাদের জন্য উঠছে। এই যে নিচে কয়েক হাজার কোটি টাকার নীল জলরাশি দেখছিস, এর সবই তোর। এই সাম্রাজ্যের তুই এখন রানী। নীল, আমি যখন জানলার বাইরে তাকাই তখন আমার শুধু ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে। আমি তো শুধু তোর ভালোবাসা চেয়েছিলাম নীল। এই কয়শো কোটি টাকার বিমান বা দ্বীপ নিয়ে আমি কি করব? তুই যত বেশি ধনী হচ্ছিস আমার থেকে তত বেশি দূরে সরে যাচ্ছিস। নীল একটা তাচ্ছিল্যর হাসি দিয়ে ল্যাপটপটা বন্ধ করলো। সে আদিবার দিকে ঘুরে বসলো এবং তার দুহাত শক্ত করে ধরল। নীলের চোখে এখন এক অদ্ভুত ক্ষমতার নেশা। দূরে সরে যাচ্ছে মানে? আদিবা, তুই জানিস না এই অবস্থায় আসার জন্য আমাকে কতটা নিচে নামতে হয়েছিল। আজ এই জেটের একটা সিটের যা দাম, তোর পুরো বংশের সম্পত্তি বিক্রি করলেও তা কিনতে পারবে না। ভালোবাসা দিয়ে পেট ভরে না দেবা, ক্ষমতা দিয়ে পুরো দুনিয়া কেনা যায়। আমি তোকে সেই ক্ষমতা দিচ্ছি যা এই দেশের কোনো মেয়ে কল্পনা করতে পারে না। কাল থেকে তুই যখন আমার এই পার্সোনাল আইল্যান্ডে নামবি, দেখবি সেখানে তোর সেবার জন্য 100 জন লোক হাত জোর করে দাঁড়িয়ে আছে। এটাই তো জীবন। স্বাগতম আদিবা চৌধুরী, এই দ্বীপের মালিক এখন তুমি। এখানে কোনো রায়ান নেই, কোনো শৌকত নেই, এমনকি তোরই লুবি বাবা মাও নেই। এখানে শুধু আমি আর তুই। আর কয়েক মাস পর আসবে আমাদের উত্তরস্বরী। রাজপ্রাসাদের ভেতরে ঢুকে আদিবা অবাক হয়ে গেল। প্রতিটি দেয়াল মামি মার্বেল পাথর দিয়ে তৈরি, ঝাড়বাতিগুলো হীরা আর সোনা দিয়ে মোড়ানো। নীল আদিবাকে নিয়ে তার বিশাল ব্যালকনিতে দাঁড়ালো, যেখানে থেকে পুরো সমুদ্র দেখা যায়। জেমস, আমাদের নতুন প্রজেক্টের আপডেট কি? স্যার, আপনি যা বলেছিলেন তাই হয়েছে। লন্ডনের ওই কোম্পানিটা এখন আমাদের দেউলিয়া হওয়ার পথে। আপনি চাইলে কালকের মধ্যে ওদের কিনে নিতে পারেন। আর শকত আর রায়হানের বিচার শুরু হয়ে গেছে। ওদের জীবনের বাকি সময়টুকু অন্ধকুটুরিতেই কাটবে। গুড। শোনো জেমস, আমার সন্তানের জন্মের জন্য আমেরিকার সেরা 10 জন ডাক্তারকে এখনই এই দ্বীপে নিয়ে আসার ব্যবস্থা করো। আর সিকিউরিটি যেন এমন থাকে যে এই দ্বীপের আশেপাশে একটা পাখিও বিনা অনুমতিতে উড়তে যেন না পারে। সন্ধ্যা নামতেই পুরো দ্বীপে আলোকসজ্জা করা হলো। নীল আর আদিবা ডিনার টেবিলে বসলো। টেবিলে রাখা খাবারগুলো পৃথিবীর সবচেয়ে দামি রেস্তোরাঁ থেকে স্পেশাল শেফ দিয়ে বানানো হয়েছে, কিন্তু আদিবা কিছুতেই খেতে পারছে না। সে কেবল নীলের দিকে তাকিয়ে আছে। নীল, তুই কি সত্যি সুখী? এই যে এত টাকা, এত পাওয়ার, এসব কি তোকে শান্তি দিচ্ছে? নীল কফির কাপে একটা চুমুক দিয়ে আদিবার চোখের দিকে তাকালো। তার চাউনিতে এক ভয়ঙ্কর দৃঢ়তা। সুখ কি আদিবা? সুখ হলো যখন তুই দেখবি তোর একটা ইশারায় কয়েক হাজার মানুষ কাঁপছে। সুখ হলো যখন তুই জানবি তোর অনাগত সন্তান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাবার কোলে জন্ম নিতে যাচ্ছে। 10 বছর আগে আমি যখন রাস্তায় রাস্তায় ঘুরেছি তখন কেউ আমাকে এক টুকরো সুখ দেয়নি। আজ আমি সেই সুখকে নিজের পায়ে লুটিয়ে রেখেছি। আমি এখন অন্য কারো কাছে সুখ ভিক্ষা করি না আদিবা, আমি সুখ তৈরি করি। নীল উঠে গিয়ে আদিবার পেছনে দাঁড়ালো। সে আদিবার কাঁধে হাত রেখে সমুদ্রের দিকে ইশারা করলো। দেখ, ওই সমুদ্রটা, এটার গভীরতা যেমন কেউ মাপতে পারে না, নীল চৌধুরীর ক্ষমতাও কেউ মাপতে পারবে না। আমি ঠিক করেছি আমাদের সন্তান জন্ম নেওয়ার পর আমি এই দ্বীপে একটা বিশাল শহর গড়ব, যার নাম হবে আদিবাস সিটি। পৃথিবীর সব ভিআইপিরা সেখানে আসার জন্য লাইন দেবে। আমি তোকে শুধু একটা মেয়ে নয়, তোকে একটা ইতিহাস বানিয়ে দেবো আদিবা। আমার ভয় লাগে নীল, এত উঁচুতে উঠলে মানুষ অনেক সময় একা হয়ে যায়। তুই যদি পই পই করে টাকার হিসাব করিস, তবে মানুষের মনের হিসাব রাখবি কখন? মনের হিসাব যারা করে তারা হেরে যায় আদিবা। আমি শুধু জয়ের হিসাব করি। তুই এখন আরাম কর, কাল সকালে আমি তোকে আমার পাওয়ার দেখাবো।
কাল আমি এই দ্বীপ থেকে বসে একটা রিমোট কন্ট্রোল দিয়ে তোর বাবা মার ভাগ্য নির্ধারণ করব। তুই কি চাস ওদের এই দ্বীপের কাছে নিয়ে আসতে? আদিবা মাথা নিচু করে বলল, না নীল, ওদের পাপের বিচার তুই যা দিয়েছিস সেটাই ঠিক। আমি শুধু চাই আমাদের সন্তান যেন তোর মতো জেদি না হয়ে তোর মতো সাহসী হয়। নীল অট্ট হাসি দিয়ে উঠল। সেই হাসি পুরো প্রসাদে প্রতিধ্বনিত হতে লাগলো। সাহসী তো হবেই আদিবা, কারণ ওর রক্তে নীল চৌধুরীর ডিএনএ থাকবে। ও জন্ম নেবে এক সম্রাটের করে। এই পুরো পৃথিবী ওর ইশারায় চলবে। নীল আদিবাকে ছেড়ে ব্যালকনির একদম শেষ মাথায় গিয়ে দাঁড়ালো। তার দু হাত প্রসারিত করে সে যেন পুরো সমুদ্রকে নিজের কবজায় নিতে চাইছে। তার চোখের মনি এখন বিজয়ের নেশায় জ্বলজ্বল করছে। নীল চৌধুরী এখন এক অপরাজেয় শক্তি, যার সামনে পাহাড়ও মাথা নত করতে বাধ্য। শোনো জেমস, কাল সকালের মধ্যেই আমার সব বিজনেস পার্টনারদের কনফারেন্স কলে অ্যারেঞ্জ করো। আমি ঘোষণা করতে চাই নীল চৌধুরী এখন আর শুধু বিজনেসম্যান নয়, সে এখন এক নতুন সাম্রাজ্যের অধিপতি। দ্বীপের শান্ত সমুদ্রের ঢেউগুলো যেন নীলের গর্জনের সাথে তাল মেলাচ্ছে। সমাপ্তির ঠিক আগের এই মুহূর্তে নীল চৌধুরী তার ক্ষমতার চূড়ান্ত শিখরে দাঁড়িয়ে আছে। কিন্তু এই বিশাল ক্ষমতার আড়ালে কি কোনো নতুন বিপদ লুকিয়ে আছে, নাকি নীলের এই দাপট চিরস্থায়ী হবে? সময় যেন ডানা মেলে উড়ে চলেছে। নীলের সে নিজস্ব দ্বীপ এখন এক স্বর্গের মতো সেজেছে। আজ থেকে 7 মাস আগের সেই বিষাদ আর কান্নার রোল আজ এক মিষ্টি হাসিতে পরিণত হয়েছে। দ্বীপের বিশাল রাজপ্রাসাদ আজ ফুলে ফুলে সাজানো। আজ নীল চৌধুরীর জীবনের সবচেয়ে বড় উৎসব, কারণ তার কোলে আলো করে এসেছে এক ফুটফুটে রাজপুত্র। নীল আজ সাদা রঙের এক দামি শেরওয়ানি পরেছে। তার চেহারায় সেই পুরনো নিষ্ঠুরতা আর নেই, বরং সেখানে এক পরম শান্তি আর মমতার ছায়া। সে তার পরম আদরের সন্তানকে কোলে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। নীলকে আজ সম্রাট নয়, একজন সার্থক বাবা মনে হচ্ছে। জেমস, সব ব্যবস্থা কি ঠিক আছে? আজ যেন এই দ্বীপে উৎসবের কোনো কমতি না থাকে। আমার ছেলের প্রথম জন্ম উপলক্ষে আজ পুরো বিশ্বের সব এতিমখানায় বিশেষ ভোজের ব্যবস্থা করা হয়েছে তো? জি স্যার, সব ঠিক আছে। আপনি যা যা বলেছিলেন তার চেয়েও বেশি করা হয়েছে। রায়হান আর সকওয়াতের মামলার রায় আজ হয়ে গেছে স্যার। ওদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ওরা এখন পচে মরবে জেলের ভিতর। নীল একটা তৃপ্তির হাসি দিয়ে বলল, ওদের কথা আজ আর শুনতে চাই না জেমস, আজ শুধু আনন্দের দিন। আদিবা কোথায়? ওকে তৈরি হতে বলো। আজ আমরা একসাথে আমাদের ছেলের নাম ঘোষণা করব। আদিবা ঘরে ঢুকলো। তার পরনে এখন নীল রঙের এক রাজকীয় লেহেঙ্গা। মাতৃত্বের ছোঁয়ায় আদিবার রূপ যেন আরও 1000 গুণ বেড়ে গেছে। সে নীলের পাশে গিয়ে দাঁড়ালো এবং নীলের কোল থেকে তাদের সন্তানকে নিজের কোলে নিল। আদিবার চোখে এখন আর কোনো ভয় নেই, বরং সেখানে আছে অগাধ বিশ্বাস আর ভালোবাসা। নীল, তুই কি সত্যি আজ খুব খুশি? তোর মনে কি আর কোনো ক্ষোভ বা রাগ আছে? আদিবা, এই ছোট্ট শিশুটার দিকে তাকালে আমার মনে হয় পৃথিবীর সব সম্পত্তি তুচ্ছ। তুই আমাকে শুধু একটা সন্তান দিসনি আদিবা, তুই আমাকে আমার হারিয়ে যাওয়া শৈশব আর মানবতা ফিরিয়ে দিয়েছিস। আমি বুঝতে পেরেছি কোটি কোটি টাকা দিয়ে আমি হয়তো পৃথিবী কিনতে পারি, কিন্তু এই শান্তি কিনতে পারি না। নীল, আমি একটা অনুরোধ করব। আজ খুশির দিন। আমার বাবা মা তাদের ভুলের জন্য রাস্তায় রাস্তায় ঘুরছেন। অন্তত তাদের এই নীতির মুখটা দেখার সুযোগ দাও নীল। আমি জানি তারা অপরাধী, কিন্তু এই পবিত্র দিনে কি আমরা ক্ষমা করতে পারি না? নীল কিছুক্ষণ চুপ করে থাকলো। তার চোখের কোণে হাজারো স্মৃতি ভিড় করে আসলো। 10 বছর আগে সেই অপমান, সেই কান্না, কিন্তু আজ সে বিজয়ী, আর বিজয়ীদের মানায় ক্ষমা করা। নীল একটা দীর্ঘশ্বাস ফেলে আদিবার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে আদিবা, তোর আর আমার বাচ্চার খাতিরে আমি ওদের ক্ষমা করে দিলাম। জেমস, হাশেম চৌধুরী আর মমতাজ বেগমকে সম্মানের সাথে এই দ্বীপে নিয়ে আসার ব্যবস্থা করো। তবে একটা কথা মনে থাকে যেন, ওরা এখানে মেহমান হিসেবে আসবে, অধিকার নিয়ে নয়। ওদের সব খরচের বার নীল চৌধুরী বহন করবে, কিন্তু ওরা আর কোনোদিন ক্ষমতার লোভ করতে পারবে না। আদিবা খুশিতে নীলের বুকে মাথা রাখলো। তার দুচোখ পেয়ে আনন্দের পানি ঝরছে। সে কখনো ভাবেনি
নীল এতটা মহান হবে। দ্বীপের সব মানুষ আজ মেতে উঠেছে নীল চৌধুরীর ছেলের আগমনে। আকাশ জুড়ে শুরু হয়েছে বিশাল আতশবাজির খেলা। নীল তার ছেলের কপালে চুমু খেয়ে সবার সামনে ঘোষণা করল, আজ থেকে আমার এই ছেলের নাম হলো আরিয়ান চৌধুরী। ও হবে এই বিশাল সাম্রাজ্যের পরবর্তী কর্ণধার। তবে ও শুধু দাপট নয়, ও শিখবে মানুষকে ভালোবাসতে। নীল আদিবার হাতটা শক্ত করে ধরল এবং সমুদ্রের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলল, শোনো পৃথিবী, নীল চৌধুরী আজ থেকে আর শুধু প্রতিশোধ নিতে জানে না, সে আজ থেকে ভালোবাসতেও জানে। যে অপমান দিয়ে আমার যাত্রা শুরু হয়েছিল, আজ সম্মানের চূড়ায় দাঁড়িয়ে আমি সেই অন্ধকারকে চিরবিদায় জানালাম। দ্বীপের চারপাশে আতশবাজির আলোয় সমুদ্রের পানি জ্বলজ্বল করছে। নীল আর আদিবা একে অপরের দিকে তাকিয়ে হাসল। দীর্ঘ 10 বছরের অপমান, কষ্ট আর যন্ত্রণার পর আজ তারা এক সুখী দম্পতি। নীলের ক্ষমতার অহংকার এখন ভালোবাসার মায়ায় মিশে গেছে। চারদিকে ঢাকঢোলের শব্দ আর মানুষের দোয়ায় চৌধুরী বাড়িতে পূর্ণতা ফিরে এলো। 10 বছর আগে যে ছেলেটি ভিখারি হয়ে বাড়ি ছেড়েছিল, আজ সে শুধু আমেরিকার টপ বিজনেসম্যান নয়, সে একজন সার্থক স্বামী, সার্থক পিতা আর এক অপরাজেয় ভালোবাসার প্রতীক। সমুদ্রের পাড়ে নীলের বিশাল প্রসাদে আজ এক রাজকীয় ডিনারের আয়োজন করা হয়েছে। চারিদিকে দামি ফুলের সুবাস আর আলোকসজ্জা। নীল আজ তার ক্ষমতার চূড়ায় দাঁড়িয়ে আছে। মমতাজ বেগম আর হাশেম চৌধুরী নীলের সামনে এসে দাঁড়িয়েছেন। নীল তার দামি সোফায় বসে তাদের দিকে তাকিয়ে আছে। জেমস, মিস্টার হাশেম চৌধুরী আর মমতাজ বেগমকে কেন নিয়ে এসেছিস এখানে? ওদের তো ওই বস্তিতে দেখার কথা ছিল। ওরা কি আমার প্রসাদের জৌলুস সহ্য করতে পারবে? স্যার, ওনারা আপনার কাছে শেষবারের মতো মাপ চাইতে এসেছেন। ওনারা বুঝতে পেরেছেন যে নীল চৌধুরী এখন আর আগের মতো অসহায় নেই। হাশেম চৌধুরী, আপনার কি মনে পড়ে 10 বছর আগে সে দিনটার কথা? আপনি আমাকে চোর বলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। আজ আমার এই প্রাসাদের একটা মেজের মার্বেল পাথরের যে দাম, আপনার পুরো জীবনের আয় দিয়েও তা কেনা সম্ভব নয়। এখন কেমন লাগছে আমার সামনে ভিখারির মতো দাঁড়িয়ে থাকতে? নীল বাবা, আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি টাকার নেশায় নিজের ভাইকে ঠকিয়েছি, তোকে রাস্তায় নামিয়েছি। আজ আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। তুমি যদি আমাকে পুলিশে দাও তাও আমি রাজি আছি। নীল, আমি মরণ পর্যন্ত তোর কাছে অপরাধী থাকবো। আদিবাকে আমি খুব কষ্ট দিয়েছি শুধু টাকার জন্য। তুই অনেক দয়ালু নীল, তুই আমাদের বস্তি থেকে এখানে নিয়ে এসেছিস, এটাই আমাদের বড় ভাগ্য। আমাদের শুধু একটা বার ক্ষমা করে দাও। ক্ষমা শব্দটা নীল চৌধুরীর ডিকশনারিতে কোনোদিন ছিল না, কিন্তু আমি চাই না আদিবার চোখের জল আমার এই দিবি পড়ুক। আদিবা আজ আমার সাম্রাজ্যের রানী। ওর খুশির জন্য আমি নরকের দরজা বন্ধ করে দিতে পারি। নীল, তুমি তো অনেক বড় হয়ে গেছো। বড় মানুষের পরিচয় তো প্রতিশোধে নয়, ক্ষমার মধ্যে থাকে। আমার বাবা মা তাদের ভুল বুঝতে পেরেছে। অন্তত আমাদের এই অনাগত সন্তানের মুখের দিকে তাকিয়ে কি তুমি সব ভুলে যেতে পারো না? আদিবা, তুই তো জানিস নীল চৌধুরী এক কথার মানুষ। আমি ওদের মাফ করেছি, মানে ওরা এখন থেকে আমার দয়ায় বাঁচবে। জেমস, ঢাকার সেই চৌধুরী বাড়ির কাগজগুলো নিয়ে আয়। জেমস একটা দামি ফাইল নীলের হাতে দিল। নীল সেটা টেবিলের উপর আছাড় দিয়ে রাখলো। হাসাম চৌধুরী, শুনুন, চৌধুরী বাড়িটা আমি রায়ানের কাছ থেকে কেড়ে নিয়েছি। ওই বাড়িটা এখন থেকে আপনার হবে না, ওটা আদিবার নামে থাকবে। আপনার শুধু ওখানে থাকার অনুমতি পাবেন। প্রতি মাসে আপনাদের যে হাত খরচ লাগবে তা আমার বিয়ে আপনাদের ব্যাংকে পাঠিয়ে দেবে। কিন্তু খবরদার, কোনোদিন যদি আবার আদিবার সাথে খারাপ ব্যবহার করেন, তবে মনে রাখবেন নীল চৌধুরী আপনাদের আবার ওই বস্তিতে পাঠাতে 1 সেকেন্ডও সময় নেবে না। নীল, তুমি আমাদের জন্য যা করলে তা আমরা কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। আমি কথা দিচ্ছি বাবা, আমি আর কোনো দিন টাকার পিছনে ছুটবো না। আমি আদিবাকে আর তোকে ভালোবেসে বাকি দিনগুলো কাটিয়ে দেব। আদিবা মা, আমাকে মাফ করে দে। আমি তোর জন্য এই সোনার জামাতা পেয়েছি। নীল বাবা, তুই অনেক দীর্ঘজীবী হ। দয়া করে ন্যাকামি বন্ধ করুন মমতাজ বেগম। আমি আপনাদের ক্ষমা করেছি মানে এই নয় যে আপনাদের উপর আমার অনেক মায়া আছে। আমি শুধু আদিবার হাসি মুখ দেখতে চাই। আজ আমাদের এই ডিনার টেবিল হবে আনন্দের জায়গা। জেমস, সবাইকে খাবার সার্ভ করতে বল। নীল, আমি আজ অনেক খুশি। তুই সত্যি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার।
তুই শুধু আমাকে ভালোবাসিস নি, তুই আমার ভেঙে যাওয়ার পরিবারটাকেও জোড়া দিয়েছিস। আমি তোকে অনেক অনেক ভালোবাসি। ভালোবাসা শব্দটা আমার কাছে অনেক দামি আদিবা। তুই আমাকে মানুষ করেছিস। যে নীল ঘৃণা করতে করতে পাথর হয়ে গিয়েছিল, সে নীল আজ আবার হাসতে শিখেছে। আজ এই দ্বীপের আকাশে যতগুলো আতশবাজি ফুটবে, সেগুলো হবে আমাদের নতুন জীবনের প্রতীক। ডিনার টেবিলে আজ উৎসবের আমেজ। নীল সবাইকে নিয়ে হাসি মুখে খাবার খাচ্ছে। হাশেম চৌধুরী আর মমতাজ বেগম আজ পরম তৃপ্তিতে নীলের সাথে কথা বলছে। 10 বছরের সেই দীর্ঘ অন্ধকার কেটে আজ চৌধুরী পরিবারে ভোরের সূর্য উঠেছে। জেমস, কাল সকালে আমার ব্যক্তিগত হেলিকপ্টার রেডি রাখবি। হাশেম চৌধুরী আর মমতাজ বেগমকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবি। আর শোন, ওদের জন্য সব রকমের সিকিউরিটি যেন বজায় থাকে। কেউ যেন নীল চৌধুরীর শ্বশুর শাশুড়িকে অসম্মান করার সাহস না পায়। বাড়ির বাইরে তখন সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। আকাশের চাঁদটা আজ অনেক বড় হয়ে উঠেছে। নীল আদিবার হাত ধরে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। দুজনে মিলে এক নতুন পৃথিবীর স্বপ্ন দেখতে লাগলো। আদিবা, আজ আমি সত্যি বিজয়ী। আমি শুধু টাকা কামাইনি, আমি আমার সম্মান আর ভালোবাসা ফেরত পেয়েছি। আজ থেকে আমার এই গল্পে কোনো চোখের জল থাকবে না। আমরা সারা জীবন এভাবে হাত ধরে থাকবো নি। আমাদের সন্তান যখন পৃথিবীতে আসবে, ও দেখবে ওর বাবা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীল ও দয়ালু একজন মানুষ। রাতের আকাশ জুড়ে লাল নীল আতশবাজির আলোয় পুরো দিনটা ঝলমল করে উঠল। নীল চৌধুরী তার ক্ষমতার দাপট বজায় রেখেও আজ জয় করল সবার মন। এভাবে শেষ হলো এক অপমানিত বালকের আকাশ ছোঁয়া সাফল্য আর ভালোবাসার এক অপূর্ব মহাকাব্য। সবাই দ্রুত বয়ে গেছে। আজ নীল চৌধুরীর সেই ব্যক্তিগত দ্বীপে এক এলাহি কাণ্ড। আজ নীলের ছেলে আরিয়ান চৌধুরীর প্রথম জন্মদিন। পুরো দ্বীপটাকে এক রূপালী রঙের আলো দিয়ে সাজানো হয়েছে। সমুদ্রের বুকে ভাসমান বড় বড় জাহাজে নীলের বিজনেসের লোগো জ্বলজ্বল করছে। নীল আজ ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে তার ছেলের জন্য আনা উপহারগুলো দেখছিল। জেমস, আরিয়ানের জন্য যে ছোট্ট সোনার গাড়িটা অর্ডার দিয়েছিলাম, সেটা কি পৌঁছেছে? আমি চাই আমার ছেলে হাঁটার আগেই ড্রাইভ করতে শিখুক। জি স্যার, দুবাই থেকে স্পেশাল কার্গো বিমানে করে গাড়িটা আনা হয়েছে। ওটার সিটগুলো আসল চামড়া দিয়ে বানানো আর বডিতে হীরা বসানো আছে। নীল চৌধুরীর ছেলের জন্য এর চেয়ে কম কিছু হতেই পারে না। চমৎকার। আর শোন, আজ এই দ্বীপে যত মেহমান আসবে সবাইকে প্রায় সময় একটা করে দামি ঘড়ি গিফট করবে। নীল চৌধুরীর ছেলের জন্মদিন মানে পৃথিবীর ইতিহাসে একটা বড় ইভেন্ট হতে হবে। ঠিক তখনই আদিবা তাদের কোলজোরে আসা ছোট আরিয়ানকে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসলো। আরিয়ানের পরনে নীলের মতোই ছোট একটা স্যুট। আদিবার চোখে মুখে এখন রাজকীয় আভিজাত্য। সে নীলের পাশে এসে দাঁড়ালো। নীল, তুই কি আজও সেই টাকার বড়াই করবি? দেখ, আমাদের ছেলে বড় হচ্ছে, ওর সামনে অন্তত এই ক্ষমতার দাপটটা একটু কমাস। আদিবা, ওটা বড়াইটা, এটা আমার পরিশ্রমের ফল। আমি চাই আমার ছেলে যখন বড় হবে তখন যেন সে কারোর সামনে মাথা নত না করে। ওকে যেন কেউ কোনোদিন চোর উপবাদ দেওয়ার সাহস না পায়। আমি ওর চারপাশটা এমনভাবে তৈরি করব যাতে ওর জীবনটা শুধু জয়ে মেরানো থাকে। সে তো ঠিকই আছে নীল, কিন্তু দেখ বাবা মা আজ কত খুশি। ওরা আরিয়ানকে পেয়ে নিজেদের সব দুঃখ ভুলে গেছে। তুই কি সত্যি ওদের ক্ষমা করে দিয়েছিস? নীল একটা তাচ্ছিল্যর হাসি দিয়ে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। তারপর সে মমতাজ বেগম আর হাশেম চৌধুরীর দিকে তাকালো, যারা দূর থেকে নাতির সাথে খেলছিলেন। হাশেম চৌধুরী, আপনার কি মনে পড়ে আজ থেকে 11 বছর আগে আপনি আমাকে বলেছিলেন আমি কোনোদিন একবেলা খাবার জোটানোর ক্ষমতা রাখবো না? আপনি আমার দয়ায় রাজার হালে বাস করছেন। কেমন লাগছে আপনার এই হারানোর সম্মান ফিরে পেয়ে? নীল বাবা, আমি আর সম্মানের কথা ভাবি না। আমি শুধু ভাবি আমি কত বড় একটা পাপ থেকে বেঁচে গেছি। তুই যদি আমাদের টেনে না তুলতিস তবে আমরা আজ নর্দমায় পচে মরতাম। তোর এই রাজপ্রাসাদ আমাদের কাছে স্বর্গের মতো। নীল বাবা, তুই শুধু নীল চৌধুরী নস, তুই আমাদের চৌধুরী বংশের সম্মান। আমরা আদিবার জন্য আজ এই আলোর মুখ দেখেছি। তোরা সারা জীবন সুখে থাক, এটাই আমার দোয়া। নীল একটা গম্ভীর ভাব নিয়ে মাথা নাড়ল। সে জেমসের দিকে তাকিয়ে আদেশ দিল। জেমস, রাতে ডিনারের পর সব গেস্টের আমার নতুন বিজনেস প্রজেক্টের কথা ঘোষণা করবে।
আমি চাই নীল চৌধুরীর সাম্রাজ্য এবার মহাকাশ পর্যন্ত পৌঁছাক। টাকা আমার কাছে কোনো সমস্যা না, আমার চাই অসীম ক্ষমতা। নীলকে জড়িয়ে ধরে আদিবা কানে কানে বলল, তুই সত্যি একটা জেদি মানুষ, তবে তোর এই জেদটাই আমাকে তোর প্রেমে ফেলেছে। আমি তোকে অনেক ভালোবাসি নীল। আদিবা, ভালোবাসা তোকে আমি প্রতিদিন নতুন করে শেখাবো। আজ রাতের যখন দ্বীপের সব আলো নেমে যাবে আর শুধু আতশবাজি ফুটবে, তখন তুই দেখবি নীল চৌধুরী তোর জন্য পুরো সমুদ্রের জলরাশিকে কিভাবে আলোকিত করে। উৎসব শুরু হয়ে গেল। বড় বড় দেশের মন্ত্রী আর বিজনেসম্যানরা নীলের সামনে এসে হাত জোড় করে কথা বলছে। নীল তার ছেলেকে কোলে নিয়ে রাজকীয় ভঙ্গিতে সবার অভিনন্দন গ্রহণ করছে। নীল আজ নিজেকে এক সফল মানুষ হিসেবে প্রমাণ করেছে। সে আজ শুধু বিজনেসম্যান নয়, সে এক অপরাজীয় শক্তির নাম। সবার দিকে তাকিয়ে নীল উচ্চস্বরে বলল, আজ আমার ছেলের জন্মদিনে আমি ঘোষণা করছি, এই দ্বীপের মতো আরও 5টা দ্বীপ আমি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেব। সেখানে শিক্ষা আর চিকিৎসা হবে একদম ফ্রি। নীল চৌধুরী শুধু নিতে জানে না, দিতেও জানে। চারিদিকে হাততালির শব্দে ফেটে পড়ল। রাতের আকাশে হাজার হাজার রঙের আতশবাজি পুরো দ্বীপকে রঙিন করে তুলল। নীল আদিবার কাঁধে হাত রেখে সমুদ্রের দিকে তাকিয়ে হাসল। এই হাসিটা কোনো প্রতিহিংসার নয়, এটা এক শান্তির হাসি। 10 বছরের অপমান আজ 10,000 কোটি টাকার সাফল্য ঢেকে গেছে। নীল চৌধুরী তার ক্ষমতার রাজমুকুট মাথায় নিয়ে ভালোবাসার স্বর্গ গড়ে তুলেছে।